আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের এই বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং 10 মিনিট স্কুলের একজন বায়োলজি টিচার। তোমরা যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে আজকের ক্লাসে জয়েন করেছো, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা। আজকের ক্লাসকে আমরা একটা বিশেষ ক্লাস হিসেবে নাম দিয়েছি, যে ক্লাসটার নাম হচ্ছে রিয়েলিটি চেক। কেন রিয়েলিটি চেক বলা হচ্ছে যদি বলি, তাহলে প্রথম কথা হচ্ছে তোমরা এখন যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা দাও নাই। সো এই পরীক্ষাগুলো হচ্ছে আমাদের প্রস্তুতিকে যাচাইয়ের জন্য একটা অনেক বড় মিডিয়া। সো যেহেতু তোমরা এইচএসসির মতো একটা বড় পরীক্ষা দাও নাই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আইডিয়া নাই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মতো বড় বড় সাবজেক্টগুলোতে তোমাদের কোথায় ঘাটতি রয়েছে। সো আমাদের কাজ হচ্ছে আজকের এই ক্লাস থেকে এইটা যাচাই করা যে তোমাদের পড়াশোনায় ঠিক কি কি ঘাটতি রয়েছে। সো তোমরা যারা যারা জয়েন করছো একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে জয়েন করেছো, কে কে আছো 24 সেশনে, কে কে আছো কোন কোন বোর্ড থেকে, এবং কার কার ড্রিম কোথায় কোথায় পড়া। আমি একটু সবার কমেন্টগুলো দেখতে চাচ্ছি যে কে কি কমেন্ট করছো, সবার কমেন্ট দেখতে চাই। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বর্ষা আছে, সাকিবুল আছে, তাজিউল আছে, সাকিবুল। আচ্ছা, তোমরা অনেকেই হচ্ছে বিভিন্ন কমেন্ট করছো। সো তার আগে আমি একটু তোমাদেরকে, আচ্ছা তোমরা এখানে কে কোন জায়গা থেকে জয়েন করেছো? ফার্ম গেট থেকে আছো, ভোলা থেকে আছো, ঢাকা ভার্সিটি, অনেকের ড্রিম ভার্সিটি আছে। আচ্ছা, অনেকেই অনেক জায়গা থেকে আছো। সবাইকে আমি একটা কথা বলে দেই, প্রথম টাস্ক হচ্ছে আমরা যখন ক্লাসগুলো করব চেষ্টা করব হচ্ছে একটু রিয়্যাক্ট কমেন্ট করে দিতে, যেন আমার অন্যান্য বন্ধুরাও এই রিয়েলিটি চেকটা খায়, ঠিক আছে? এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমাদের কোনো ফ্রেন্ডের গ্রুপ থাকলে, বিভিন্ন গ্রুপ থাকলে শেয়ার করে দিতে পারো। আজকের ক্লাসে আমার মেইন টার্গেট হচ্ছে আমাদের বিভিন্ন ভার্সিটিতে, স্পেশালি ঢাকা ভার্সিটিতে বায়োলজিতে কীরকম প্রশ্ন হয় এবং তোমরা তোমাদের এই প্রস্তুতি নিয়ে ঠিক কত পেতে পারো একটা প্রিলিমিনারি অ্যাসেস করা, ঠিক আছে? সো আমার টার্গেট থাকবে, আমি একটা প্রশ্ন দেখাবো, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা চিন্তা করবা বা অ্যান্সার করবা, অ্যান্ড সর্বশেষে কি করবা যে কার কত নাম্বার হলো এইটা তোমরা হচ্ছে ডিসাইড করবা, বা এইটা তোমরা হচ্ছে আমাকে জানাবা, বা তখন আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি তোমাদেরকে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে নাকি না। আমি অলরেডি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, সবাই একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এইচএসসি 25 ব্যাচও আছে, বরিশাল থেকে আশরাফুল সরকার আছে, হাফিজা আছে গাইবান্ধা থেকে। আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে আছে, সবাই একটু কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে জানাই দাও। আমি একটু এখানে দুইটা কথা বলে ফেলি যে 10 মিনিট স্কুলে হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটি এই ইউনিটের জন্য একটা অ্যাডমিশন কোর্স আছে। এটা আমাদের হেড তন্ময় ভাইয়া অনেক বছর ধরে হচ্ছে চালাচ্ছেন, অনেকেই হচ্ছে চান্স পেয়েছে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। তো তোমাদের যদি মনে হয় পড়তে চাও, পড়তে পারো। বর্তমানে একটা প্রোমো কোড আছে, সেটা হচ্ছে DU2024, ঠিক আছে? DU2024। এখানে হচ্ছে ঢাকা ভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চিটং ইউনিভার্সিটি, সাস্ট, অনেক জায়গা থেকে একটা টিচার্স প্যানেল আছে। সো আশা করি তোমাদের হচ্ছে একটা ভালো গাইড হবে। আর তোমরা যারা আমার পরিচয় জানতে চাও, আমি একটু বলি, আমার নাম ডক্টর সাবরিনা মনসুর। আমাকে আশা করি অনেকেই চিনো। আমাকে কে কে চিনো একটু জানাই দাও। আমি একজন MBBS ডক্টর, ঠিক আছে? আমি MBBS ডক্টর, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমার ডিএমসিতে হচ্ছে র্যাঙ্ক ছিল 32, আর ঢাকা ভার্সিটি এই ইউনিটে র্যাঙ্ক ছিল 464। সো আশা করি আমার ওই নলেজ থেকেও তোমাদেরকে একটু হেল্প করতে পারবো। তার আগে তোমরা আমাকে একটু বলে ফেলো তোমাদের কার কার কোথায় পড়ার ইচ্ছা, ঠিক আছে? কার কোথায় পড়ার ইচ্ছা?
আপুকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমি এখানে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, মাহিন জয়েন করেছে, মহিবুল জয়েন করেছে, টিপু জয়েন করেছে। আর আজকের ক্লাসে আমি যখন তোমাদেরকে পড়াবো আমার একটা টার্গেট থাকবে যে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন কেমন আসে, কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করা, কোন জায়গায় আমরা ভুল করি। আচ্ছা, এখানে একজন আমার নাম জিজ্ঞেস করছে, এখানে জাস্ট একটু লিখে দিলাম, ঠিক আছে? আমি 10 মিনিট স্কুলে 2022 সাল থেকে অ্যাডমিশনে পড়াই, এরপর তোমাদের ওবিতে ছিলাম, ক্র্যাশ কোর্সে ছিলাম, ঠিক আছে? তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারো। আর এর পাশাপাশি হচ্ছে তোমরা কি করতে পারো, শুরু থেকে চেষ্টা করবা হচ্ছে এখানে থাকতে, এবং এই প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা শুধুমাত্র 24 ব্যাচ না, যারা সেকেন্ড টাইম দিবা তারাও ক্লাসটা করতে পারো, যারা হচ্ছে ইন ফিউচার ভর্তি পরীক্ষা দিবা তোমরাও ক্লাসটা করতে পারো, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা চেষ্টা করব একটা রিয়েলিটি চেক খাওয়ার, ঠিক আছে? এবং অনেকেই এখন ভাবছো যে আপু আমরা তো এখন করে মানে কি লাভ হবে। এই লাভটা হচ্ছে যে এই প্রশ্ন যখন তুমি দেখবা, তোমার অবস্থান যখন তুমি টের পাবা, তখন হচ্ছে তোমার মাথায় একটা রিয়ালাইজেশন আসবে যে আমার সামনে যে সময়টা আছে সেইটাকে আমার প্রপার ইউটিলাইজেশন করা দরকার। তাহলে এখন আমার টাস্ক হচ্ছে ঢাকা ভার্সিটির 2021-22 সেশনের প্রশ্ন অ্যানালাইসিস করা। তার আগে তোমরা আমাকে একটু বলো তো, তোমাদের মধ্যে কে কে আছো যারা ফুল সিলেবাস পড়েছো এবং কে কে আছো জাস্ট শর্ট সিলেবাস পড়ে বসে আছো? আমি জানি তোমাদের অনেকেই এমন আছে যে যারা শর্ট সিলেবাসটাও ভালো মতো পড়ো না। আমাকে অনেকে অনেক প্রশ্ন মানে এইচএসসির আগে বলতো যে আপু দোয়া করেন যাতে এইচএসসিটা না হয়, দোয়া করেন আমরা এইচএসসি দিলে ফেল করব। বাট আমার কথা হচ্ছে ভাইয়া আপুরা, তোমাদেরকে কিন্তু এইচএসসিটাই মেইন ফোকাস না, অ্যাডমিশনে তোমাদের অনেক বড় একটা লাইফ নির্ধারণ হবে। যেমন আমি ডাক্তার হয়েছি কেন? কারণ ওই 2017 সালে আমি পড়াশোনা করেছিলাম। একজন ইঞ্জিনিয়ার হয়েছে কারণ সে ওইভাবে পড়াশোনা করেছে। ঠিক অনেককে দেখবা অনেকে ড্রপ আউটও হয়ে যায় কেন? কারণ তাদের গোলটা ঠিকঠাক মতো ছিল না, তারা ওইভাবে কাজ করতে পারে নাই। সো চলো আমরা হচ্ছে এক একটা প্রশ্ন দেখব। আমার কাছে আমি অ্যানালাইসিস করব যে এই প্রশ্নটা সহজ হয়েছে, কঠিন হয়েছে, না মিডিয়াম স্ট্যান্ডার্ড হয়েছে, এবং আমি হইলে কিভাবে অ্যান্সার করতাম। তাহলে তোমরা কি রেডি রিয়েলিটি চেক খাওয়ার জন্য? সবাই রেডি কিনা একটু হ্যান্ড রেজ করো যে আপু রেডি, আমরা সবাই চলে আসছি, ঠিক আছে? এখানে তোমরা সবাই বলছো যে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস শর্ট সিলেবাস। যারা কিছুই পড়ো নাই তোমাদেরকে আমি কিছু শর্টকাট সাজেশন দিব যে পরীক্ষায় আচ্ছা আরেকটা কথা বলি, যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট। আমি ঢাকা ভার্সিটিতে কেন চান্স পেয়েছি? কারণ আমার মেইন টার্গেট ছিল আমি মেডিকেলে পড়বো, এর পাশাপাশি আমি ঢাকা ভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝেছি যে এখানে এই প্রশ্ন আসে। তো আমরা যখন একটা প্রশ্ন সলভ করব আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া যে এটা কোত্থেকে আসছে, এই রিলেটেড কি কি পড়বা। তোমরা অনেকেই ভাবো যে প্রশ্ন মনে হয় হুবহু কমন আসে, প্রশ্ন কখনোই হুবহু কমন আসে না, জাস্ট প্যাটার্নটা কমন আসে, ঠিক আছে? তো সবাই রেডি কিনা একটু বলো। রেডি হলে সবাই চলে আসো, আমি এক একটা প্রশ্ন দিব, তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিব, এরপর তোমরা আমাকে হচ্ছে জানাবা। দেখে অ্যান্সার করে ফেলো। একটু সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই, অ্যান্সার করে ফেলো দেখি। আচ্ছা, সো এই প্রশ্নটা যদি খেয়াল করো এখানে কি আসছে যে অক্সিজোম কোন অঙ্গাণুর অংশ। তার মানে বুঝতেই পারছো এইটা হচ্ছে তোমাদের বোটানি চ্যাপ্টার 1 থেকে আসছে, তাই না? সো এই প্রশ্নটা যদি এটা তোমাদের শর্ট সিলেবাস থেকে আসছে, তুমি নিজেকে নিজে অ্যান্সার করো। এই প্রশ্ন যদি তুমি না পারো তোমার চান্স 90% ওইখানেই শেষ। কারণ শর্ট সিলেবাস তোমার এখানে কিন্তু অনেক কম্পিটিটর থাকে যারা শর্ট সিলেবাস খুব ভালো পারতো বাট অ্যাডমিশনে ওইভাবে পড়ে নাই। সো এইটা যদি তুমি না পারো ধরে রাখো যে তোমার মানে অলরেডি তোমার ডিএলইটি চেক ডান, যে তোমার পড়া জিনিসও তুমি পারো না। সো এটা কি যে অক্সিজোম কোন অঙ্গাণুর অংশ। আমরা সবাই কিন্তু এরকম একটা অঙ্গাণু দেখেছি, তাই না? যেখানে এরকম গোল্লা 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 অক্সিজেন থাকে এবং সেই অক্সিজোম থাকে, যে অঙ্গাণুটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো এখানে
এখান থেকে তোমাদেরকে যদি আমি একটা ছোট্ট সাজেশন দিই যে এই প্রশ্ন দেখে আমাদের কি লাভ, প্রথম লাভটা হচ্ছে যে আমাদের যে চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1 কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা কি পড়ি, এখানে আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণু পড়ি, তাই না? এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, এই কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে বিজ্ঞানীদের নাম, তাদের যে সংখ্যাগুলো আছে, তাদের অবস্থান, তাদের প্রকারভেদ, তাদের গঠন, তাদের কাজ, স্পেশালি হচ্ছে গঠন এবং কাজ বেশি আসে, প্রকারভেদ আসে, সংখ্যা, মানে এই 5টা টপিক তোমাকে জানতে হবে। ওই অঙ্গাণুটার নামকরণ কে করেছেন, অঙ্গাণুটাকে সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন, অঙ্গাণুটা কোথায় অবস্থান করে, কিছু কিছু অঙ্গাণু দেখবা যকৃৎ কোষে বেশি অবস্থান করে, কিছু কিছু অঙ্গাণু প্রাণী কোষে থাকে, কিছু কিছু অঙ্গাণু উদ্ভিদ কোষে থাকে। তো প্রত্যেকটা স্পেসিফিক্যালি জানতে হবে কোনটার সংখ্যা কত, কোনটার গঠনের মধ্যে রাসায়নিক গঠনে কি কি আছে, তার স্ট্রাকচারালি ভৌত গঠনে কেমন আছে, কি কি কাজ করে, প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। সো তোমরা যারা এখনো পড়া শুরু করো নাই, তোমাদের প্রথম টাস্ক হচ্ছে কোষ চ্যাপ্টারটা যখন পড়বা একটা কোষীয় অঙ্গাণুর চার্ট বানাবা, যেখানে তোমার ওইটাতে ঝিল্লি আছে নাকি ঝিল্লি নাই। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে ঝিল্লি যুক্ত কারা, ঝিল্লিবিহীন কারা? আমি আমার স্টুডেন্টদেরকে হচ্ছে একটা ছন্দ শিখাইতাম, সেটা হচ্ছে কি মা এরা পা গল। তাহলে এখান থেকে মাথায় রাখো, তোমাদের একটা প্রশ্ন আসে যে কোনটা ঝিল্লি যুক্ত, কোনটা ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লি যুক্তের মধ্যে ম দিয়ে মাইটোকন্ড্রিয়া, এরা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পা দিয়ে হচ্ছে প্লাস্টিড, গ দিয়ে গলজি বডি, ল দিয়ে লাইসোজোম। এটাও কিন্তু একটা কমন প্রশ্ন। সো তোমরা যখন কোনো একটা প্রশ্ন সলভ করবা, চেষ্টা করবা ওই প্রশ্নটাকে অ্যানালাইসিস করে ওইটাকে একটা ইম্পর্টেন্ট হিসেবে মার্ক আউট করে দেখা যে এরকম কি কি প্রশ্ন আরো আসছে। তাহলে এইটা কার হয়েছে আমাকে জানাবে। প্রতি 5টা প্রশ্ন করার পর কে কত পাইলা আমি সেটা জিজ্ঞেস করে নিব। সেটা বুঝতেই পারছো, এটা রাইবোজোমে হবে না, প্লাস্টিডে হবে না, গলজি বডিতে হবে না। ক্লিয়ার না? আমাকে বলো তো। আচ্ছা, আজকের ক্লাসে তোমরা চাইলে কিন্তু নোট করতে পারো যে কি 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 যে আসে, কি কি আসে না। তার মানে বুঝতেই পারছো, কোষ চ্যাপ্টার থেকে বিজ্ঞানীদের নাম আসে, সংখ্যা আসে, প্রকারভেদ আসে, গঠন আসে, কাজ আসে। ঠিক আছে, আরো কিছু আমরা পাইলে আমি তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা যখন চ্যাপ্টারগুলো খুলবা সাইডে লিখে রাখবা যে মোস্ট ইম্পর্টেন্ট কি কি পড়তে হবে। সেকেন্ড প্রশ্নটা দেখো, অঙ্কুর উদ্গমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? একটা কথা আমি একটু বলি, তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেগুলা হচ্ছে কমন সেন্স দিয়ে খাটাইতে হবে। ঠিক আছে, কমন সেন্স খাটাইতে হবে। খেয়াল করে দেখো বীজ একটা কি পদার্থ? শুকনা পদার্থ। এই বীজকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? কিশমিশের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, খেয়াল করে দেখো তো, কিশমিশ একটা শুকনা পদার্থ, সে পানি শোষণ করে ঠুস করে ফুলে যায়। কোন প্রসেসের মাধ্যমে? দেখে এটা একটু অ্যান্সার করো। আর তোমরা যখন অ্যান্সার করবে এইভাবে লিখবা 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ। তাহলে তোমরা সঠিক অ্যান্সারগুলোও অ্যাসেস করতে পারবা, পাশাপাশি কার সঠিক হয়েছে কার ভুল হয়েছে এইটাও দেখতে পারবা। সো আমাকে একটু জানিয়ে দাও। খেয়াল করো, ব্যাপন হবে না। ব্যাপন হয় কিসের ক্ষেত্রে? মেইনলি গ্যাসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, প্রস্বেদন সেটা তো তোমার গাছের ওইখানে হয়। সো বুঝতেই পারছো, ইমবাইবেশন এবং অভিস্রবণের ক্ষেত্রে হয়। বাট অভিস্রবণের ক্ষেত্রে কিন্তু তোমার দ্রবণ দুইটা থাকে, যে একটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে আসে বা নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে যায়। সো এখানে অ্যান্সার হবে কি বলতো? বি হবে, 2B হবে, 2B হবে, ইমবাইবেশন। সো তোমরা কেউ কিন্তু সঠিক অ্যান্সার দাও না। আমি এখানে অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি, সবাই 2C লিখছো, 2A লিখছো, বি কিন্তু আসে নাই। সো এটা একদম কমন সেন্স থেকে চিন্তা করবা। বীজ হচ্ছে শুকনা জিনিস, কিশমিশের মতো, সে পানির মতো পানি পেয়ে ফুলে মোটা হয়, যে প্রসেসকে বলা হয় ইমবাইবেশন। তো সবাই এটা রাখো যে আমি 2টা প্রশ্নের মধ্যে একটা পেরেছি, তার মানে আমার নাম্বার 50%-এর কম। মারাটা এখানেই খাইলাম। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? সো এগুলা প্রসেস, কিছু কিছু জিনিস তোমাকে কমন সেন্স খাটায় অ্যান্সার করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু দেখো, সালোক সংশ্লেষণে রঞ্জক পদার্থগুলা
কোথায় থাকে? প্রথম কথা হচ্ছে আমরা জানি সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড যা কিছু আছে সব কোথায় থাকবে? প্লাস্টিডে থাকবে। এখন প্লাস্টিডের স্ট্রাকচারটা যদি দেখো, প্লাস্টিডের মধ্যে এরকম এরকম থাইলাকয়েড থাকে, অনেকগুলো থাইলাকয়েড মিলে হচ্ছে তোমার গ্রানা তৈরি করে, আর এই পাশে হচ্ছে তোমার স্ট্রোমা। তাহলে চিন্তা করো থাইলাকয়েড কি? এটা একটা তোমার পোটলা, এটা তোমার একটা কন্টেইনার, এটা তোমার একটা থলি। তাহলে কিছু যদি থাকে সেটা কই থাকবে? সেটা তোমার থাইলাকয়েডে লাগবে। তার মানে খেয়াল করো, তোমরা যখন পড়াশোনা করবা তাদের ফিগারগুলো ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করবা, আর সাইটোপ্লাজমে এগুলো থাকে না। এখন আরেকটা প্রশ্ন তোমাদের আসে এই সালোক সংশ্লেষণ থেকে, আলোক নির্ভরটা কোথায় হয়, আলোক নিরপেক্ষটা কোথায় হয়, এইটা কোথায় থাকে, ওইটা কোথায় থাকে। তার মানে বুঝতেই পারছো, গঠন যখন পড়বা সেখানে তোমার অবস্থান জানতে হবে, যে এই জিনিসটার কথা বলা হয়েছে, এইখানে কে কে থাকে, ওইখানে কে কে থাকে। ক্লিয়ার? তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কিন্তু এইটা সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো। সো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো সবাইকে ভেরি গুড। ঠিক আছে, তার মানে আমরা যখন কোনো কোষীয় অঙ্গাণু, আচ্ছা এই চ্যাপ্টার এটাও কোত্থেকে আসছে? এটাও কিন্তু তোমার বোটানি চ্যাপ্টার 1 এবং 9 এই দুইটা মিক্স করে আসছে, তাই না? আমাদের যে শারীরতত্ত্ব চ্যাপ্টারটা আছে ওইখান থেকেও মিক্স করে চলে আসছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এটিপি সিনথেস কোষের কোথায় থাকে? তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, সব কিন্তু চ্যাপ্টার 1 এর প্রশ্ন। সো এই জিনিসটা, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বেসিক। সো খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলা যারা পারবা না তোমরা কিন্তু অনেক পিছায়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আরাফ, স্নেহা, খাদিজা অনেকেই হচ্ছে অনেক 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 সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা ভেরি গুড যারা সঠিক অ্যান্সার দিয়েছো। এরপর খেয়াল করো, এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে? সেম ছবিটা আমি একটু আবার দেখাই। এইটা আমার হচ্ছে তোমার কি, এটা তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খেয়াল করে দেখো কিছু কিছু জিনিস, মানে অ্যাডমিশন টেস্ট না অনেকে পড়াশোনা না করেও খুব ভালো করে। কেমনে পড়াশোনা না করে ভালো করে আমি একটু বিষয়টা ব্যাখ্যা করি। ধরো তুমি জানো যে এটিপি, এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে শক্তি। তাহলে শক্তি কোথায় উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয় তোমার মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, এই ফাতেমা বৈশাখী, হ্যাঁ তোমাকে চিনেছি। তোমরা যারা যারা আমার স্টুডেন্ট ছিল তোমাদের সবাইকে আপু চিনি। তো সবাই কিন্তু ক্লাস লাইভটা শেয়ার করে ফেলো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কার কয়টা এমসিকিউ হলো আপুকে জানাই দিবা। ঠিক আছে? সো এখানে এই জিনিসটা খেয়াল করো, এটিপি এটিপি মানে শক্তি। তাহলে এখানে এমন একটা অঙ্গাণু আমাকে চুজ করতে হবে যে অঙ্গাণুটা হচ্ছে শক্তি উৎপাদনের সাথে জড়িত। তাহলে আমাকে একটু বলো, এখানে শক্তি উৎপাদন করে কোন অঙ্গাণু? একটু বলে ফেলো তো, শক্তি উৎপন্ন করে কোন অঙ্গাণু? আমাকে একটু বলে ফেলো। ঠিক আছে, তো এখানে শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। তো তোমাদের এখানে আমার টাস্ক হচ্ছে বলবা যে গলজি বডির এক্সট্রা কি কি নাম আছে, রাইবোজোমের এক্সট্রা কি কি নাম আছে, নিউক্লিয়াসের এক্সট্রা কি কি নাম আছে। আমাদের কিন্তু এরকম বিশেষ নামগুলোও জানতে হয়। যেমন গলজি বডিকে আমরা প্যাকেজিং ফ্যাক্টরি বলি, রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, নিউক্লিয়াসকে আমরা প্রাণ কেন্দ্র বলি, মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি। সো এই স্পেশাল নামগুলা তোমাকে জানতে হবে, প্রত্যেকের স্পেশাল নেম। ঠিক আছে, আমি দেখবা এখানে কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি যে এই জিনিসগুলো তোমাদের সাজেশন, যে আমরা একটা সাবজেক্ট প্রশ্ন যখন অ্যানালাইসিস করব তখন আমাদেরকে বের করতে হবে কোনটা আমি কিভাবে অ্যান্সার দিব। ঠিক আছে? আচ্ছা আপু আপনি কয় ঘন্টা পড়ালেখা করেছেন? আমি সারাদিনই হচ্ছে পড়াশোনা করেছি। আচ্ছা 5 নাম্বার প্রশ্নে এসে আমরা এমন একটা পেলাম যেটা হচ্ছে বোটানির যে প্রজনন চ্যাপ্টারটা আছে সেই প্রজনন চ্যাপ্টার থেকে আসছে, এবং এই প্রশ্নটা কিন্তু তোমরা একদম বাচ্চা কাল থেকে পড়ে আসছো, তাই না? এই যে আমরা ছোটবেলায় এরকম একটা ডিম্বাণু আঁকতাম, এই পাশে হচ্ছে আমরা কি দিতাম, ডিম্বাণু দিতাম। মনে আছে এই চিত্রটা? মনে আছে 9 10-এ কিন্তু সুন্দর করে এই চিত্রটা তোমরা এঁকেছিলাম, এবং আঁকার পর আমরা শিখতাম যে কে কিসে পরিণত হয়। যেমন পড়তাম বীজত্বক ফলত্বকে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাণু কিসে পরিণত হয়, ফলে কে ফলে, এখানে হচ্ছে তোমার গর্ভাশয় ফলে রূপান্তর হয়। ঠিক আছে, তো খেয়াল করো এখানে তোমার ডিম্বাণু কিসে পরিণত হয়, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডিম্বক। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়।
ঠিক আছে, সো এইভাবে তোমাদেরকে জানতে হবে কোনটা কিসে পরিণত হয়। আচ্ছা, এরপর এই জিনিসটা হচ্ছে তোমার ওই উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার থেকে সব থেকে কমন প্রশ্ন, উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার থেকে সব থেকে কমন প্রশ্ন, যে কার রূপান্তর কিসে হয়, কার রূপান্তর কিসে হয়, এটা অনেক বেশি আসে। তো এই টপিকটা যারা পড়বা এগুলা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, আমাকে একটু বলো তো প্রথম 5টায় কার মার্কস কত ছিল? প্রথম 5টায় কার মার্কস কত ছিল একটু শুনতে চাই। 5-এ 5 কয়জন পেয়েছো? 5-এ 5 কয়জন পেয়েছো একটু দেখতে চাই। এখানে অনেকজন ক্লাস করছো, আমাকে একটু জানাও যে 5-এ 5 কয়জনের ছিল। আচ্ছা, এরপর একটা জিনিস একটু খেয়াল করো, অবাধ শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়? তোমরা আমাকে একটু বলো তো ল্যাকটিক অ্যাসিডের সংকেত কে কে জানো? ল্যাকটিক অ্যাসিডের সংকেত কে কে জানো? এটা বুদ্ধির খেলা, একটু আমি তোমাকে বলি যে একটা গ্লুকোজে C6H12O6, ঠিক আছে, এইখানে তোমার কার্বন সংখ্যা আছে কত? 6, ঠিক আছে। তো বুঝতেই পারছো এখানে 8টা কখনোই পসিবল না, 6টাও পসিবল না, 4টাও পসিবল না। কয়টা উৎপন্ন হয়? 2টা। তোমাদের টাস্ক হচ্ছে তুমি ল্যাকটিক অ্যাসিডের সংকেত আর এই সংকেতকে হিসাব করবা, এরপর মিলাবা। আমাদের যখন এরকম জিজ্ঞেস করে যে একটা থেকে কয়টা, যেমন একটা এক্সাম্পল দেয়, বলে যে একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড, এখন গ্লুকোজের সংকেত 6টা কার্বন থাকে, তাহলে পাইরুভিক অ্যাসিডে থাকে 3টা কার্বন, তাহলে বুঝতেই পারছো যে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভিক অ্যাসিড। সো এভাবে তোমাদের যখন সংখ্যা জানতে চাইবে যে একটা থেকে কয়টা, তখন তুমি হচ্ছে মানে যোগ বিয়োগ করবা, ক্যালকুলেট করে হিসাব করবা যে কয়টা করা পসিবল হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এইটাও তোমার বোটানির প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসছে? শারীরতত্ত্ব চ্যাপ্টারটা থেকে আসছে। আচ্ছা, এরপর আমি বাকিদের প্রশ্ন চলে যাই। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? এই চ্যাপ্টারটা আসছে তোমার কোত্থেকে? বোটানি, তোমার টিস্যু চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 8, সেইখান থেকে আসছে। তার আগে আমাকে বলো ফ্লোয়েম সম্পর্কে কার কার আইডিয়া আছে? হোয়াট ইজ ফ্লোয়েম? আমরা জানি যে আমাদের উদ্ভিদের 2 ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে, যে জল বা পানি পরিবহন করে তাকে বলা হয় জাইলেম, আর যে তোমার ফুড পরিবহন করে তাকে বলা হয় হচ্ছে ফ্লোয়েম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ফ্লোয়েমের ক্ষেত্রে 3টা উপাদান হচ্ছে জীবিত আর একটা মৃত। ঠিক উল্টা ঘটনা জাইলেমের ক্ষেত্রে, জাইলেমের ক্ষেত্রে দেখা যায় 3টা মৃত, একটা জীবিত। তাহলে তোমাকে জানতে হবে ফ্লোয়েমের মৃত উপাদানটা কোনটা? এই ফাইবার। ফাইবার মানে কি? পুরো আঁশ আঁশ হয়ে গেছে, তার মধ্যে জীবনের আর কোনো চিহ্ন নাই। তাহলে 7 এর অ্যান্সার হবে কি? 2। তোমরা কি আমাকে বলতে পারবা জাইলেমের একমাত্র জীবিত উপাদান কোনটা? জাইলেমে কিন্তু 3টা মৃত, একটা জীবিত, তাহলে বলো জাইলেমের ক্ষেত্রে কি হবে? ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো যে হ্যাঁ আপু আমরা বুঝতে পারছি। তো এরকম যখন প্রশ্ন আসবে যে কোথায় তোমার ফ্লোয়েম থাকে, কোথায় তোমার জাইলেম থাকে, কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর খেয়াল করো কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? একটা জিনিস একটু খেয়াল করো, এইটা আসছে তোমার বোটানি চ্যাপ্টার 2 থেকে। আমরা জানি যে মাইটোসিস অনেক ইজি, আমাদের কোষ চক্র অনেক ইজি, বাট আমাদের যে মিওসিস আছে সেই মিওসিসের মধ্যে যে প্রোফেজ 1টা আছে, এখানে কিন্তু অনেক প্যাচাল ঘটে, কারণ এখানে তোমার 5টা ধাপ ঘটে। একটা হচ্ছে লে, যা, প্যা, ডি,
ডা। খেয়াল করে দেখো এখানে তোমার কি হয়, এরা হচ্ছে বুকে তৈরি করে, এরা কাছাকাছি আসে, পরে ওইখানে এক্স এর মতো কায়াজমা সৃষ্টি হয়, আবার এরা কি করে ক্রসিং ওভার ঘটে, লুপিং ঘটে। সো তোমাকে প্রত্যেকটা ঘটনা জানতে হবে। সিন্যাপসিস কি, যে কাছাকাছি আসা। কায়াজমা কখন হয়, এক্স এর মতো গঠন করে, কখন তারা পরস্পরকে বিকর্ষণ করে, কখন তাদের মধ্যে হচ্ছে কি হয়, লুপ তৈরি হয়, কোথায় কোন ধাপে ক্রসিং ওভার ঘটে। তাহলে তোমাদের এখানে মেইন টাস্ক হচ্ছে তোমরা যখন কোষ বিভাজন পড়বা, এই কোষ বিভাজনের চ্যাপ্টারে কোন ধাপে কি ঘটে, কোন ধাপে কি ঘটে, এইটা তোমার মাস্ট জানতেই হবে। অন্য কিছু জানো আর না জানো, কোষ বিভাজনের কোন ধাপে কি ঘটে তোমাকে জানতে হবে। কখন ক্রসিং ওভার কখন ঘটে, কোনটা কোথায় ঘটে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলো। আমাদের তাহলে টাস্ক হচ্ছে কখন কি ঘটে এটা জানবো, এর পাশাপাশি আমরা মাইটোসিস কোথায় ঘটে, মিওসিস কোথায় ঘটে, মাইটোসিসের ইম্পর্টেন্স কি, মিওসিসের ইম্পর্টেন্স কি, প্রত্যেকটা ধাপ 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 আমাদেরকে জানতে হবে। ইভেন এদের মধ্যে যে বেসিক পার্থক্য আছে সেইটাও জানতে হবে। তাহলে দেখো সিন্যাপসিস কি, যে কাছাকাছি আসে, কখন আসে, এটা হচ্ছে তোমার জাইগোটিনে আসে। ঠিক আছে, কয়জন পেরেছিল? এখানে আমি দেখতে পাচ্ছি কেউই সঠিক অ্যান্সার দাও নাই। আচ্ছা, এই প্রশ্নটা আসছে এতক্ষণ, 8টা প্রশ্ন ছিল তোমার বোটানি থেকে, 9 নাম্বার প্রশ্নটা আসছে তোমার জুলজির চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে, আমরা এটা হচ্ছে কি তোমাদের প্রাণী পরিচিতি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে এতগুলা প্রশ্ন, এতগুলা এমসিকিউ, তোমাদের অনেকেই হচ্ছে এই চ্যাপ্টারটা ভুল করো। সো খেয়াল করে দেখো, আমাদের এখানে শ্রেণীবিন্যাসের হচ্ছে বিভিন্ন, যেমন এখানে আমার প্রতিসাম্যতা ছিল, এখানে আমার ট্যাগমাটা ছিল, আমার সিলোম ছিল, আমার ভ্রূণ স্তর ছিল, অনেকগুলা বিষয় ছিল। এর পাশাপাশি আমরা হচ্ছে প্রত্যেকটা ফাইলামের হচ্ছে বৈশিষ্ট্যগুলো একটা একটা জানবো, যে কোথায় তোমার 2 ধরনের জনন দেখা যায়, কোথায় তোমার সিলোমটা কেমন থাকে। এই সিলোম থেকে অনেক অনেক প্রশ্ন আসে। তুমি যদি খেয়াল করো, সিলোমগুলা যদি আমরা পড়ি, তাহলে খেয়াল করো প্রথমে 1 থেকে 3 এরা হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট, ঠিক আছে, অ্যাসিলোমেট মানে এদের কোনো সিলোম নাই। ঠিক আছে, 4 নাম্বার যে, সে হচ্ছে সিউডোসিলোমেট, তার মানে তার আসলে সিলোম নাই, বাট মানুষ ভাবে তার মনে হয় সিলোম আছে, তার মানে এটা হচ্ছে একটা ভুয়া। আর যারা হচ্ছে 5 থেকে উপরে, তাদেরটা হচ্ছে কি ইউসিলোমেট। ইউসিলোমেট মানে তাদের সিলোম আছে। তো তোমরা যখন এইভাবে পড়া শুরু করবা, ধাপে ধাপে পড়বা, যে প্রথমটার কি কি বৈশিষ্ট্য, যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে কোনোটা হচ্ছে তোমার কোষ মাত্রার, কোনোটা কোষ টিস্যু মাত্রার, কোনোটা অঙ্গ মাত্রার, কোথাও তন্তু মাত্রা। তুমি এইভাবে সিকোয়েন্সিয়ালি পড়বা, যে 1 থেকে এত পর্যন্ত এটা, 2 থেকে 3 পর্যন্ত এটা, 4 থেকে 5 হচ্ছে এটা। তো এইভাবে পড়লেই হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো কোনটা ইউসিলোমেট না, তাহলে বুঝতেই পারছো ইউসিলোমেট একটা উন্নত বৈশিষ্ট্য। তাহলে আমাকে জানতে হবে এখানে এদের মধ্যে সব থেকে নিচে কে। তাহলে এদের মধ্যে সব থেকে নিচে হচ্ছে কি তোমার এই ভুয়া 4 নাম্বারটা, নেমাটোডা। আর বাকি সবাই তো তোমার হচ্ছে 5-এর উপরে, তাই না? সো যখন কোনো কিছু পড়বা, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যখন অ্যান্সার দিবা প্রশ্নের নাম্বার এবং অ্যান্সার সহ লিখবা। এইভাবে যদি লিখো তাহলে কিন্তু তুমিও বুঝবে না যে তুমি কি অ্যান্সার দিচ্ছ, তোমার বাকি ফ্রেন্ডরাও বুঝবে না যে কিসের অ্যান্সার দিচ্ছে। ইভেন তোমরা যখন একটা কারেক্ট অ্যান্সার মিলাই পাবা, সেটা লিখে দিবা যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, 1-এর অ্যান্সার এই, 2-এর অ্যান্সার এই। ঠিক আছে, সো ক্লিয়ার কিনা বলো তো? এই প্রাণী পরিচিতি চ্যাপ্টারটা যখন, প্রাণী পরিচিতি না, প্রাণী শ্রেণী বিন্যাসের যে এই চ্যাপ্টারটা আছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে এইভাবে সিকোয়েন্সিয়ালি পড়তে হবে, যে 1 থেকে 10-এর মানে 1 থেকে 1-এর কি কি বৈশিষ্ট্য, 2-এর কি কি বৈশিষ্ট্য, 3-এর কি কি বৈশিষ্ট্য, 4-এর কি কি বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? আচ্ছা, এখানে তোমরা এখন অ্যান্সার দিচ্ছ, বাট সবার ম্যাক্সিমামের অ্যান্সারই কিন্তু ভুল হচ্ছে। আচ্ছা, এরপর এইটা আমি মানছি না, এখানে যা অ্যান্সার দিচ্ছে আমি মানছি না। খেয়াল করে দেখো, লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? এই প্রশ্নটা আসছে তোমার মূলত আমাদের যে জুলজি চ্যাপ্টার
রক্তের যে চ্যাপ্টারটা আছে জুলজি 4, এখান থেকে আসছে যে লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা ছিল হিমোগ্লোবিন, অ্যান্সার হওয়ার কথা ছিল হিমোগ্লোবিন, ঠিক আছে। আবার এই হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি দুইটা অংশ পাই, একটা হচ্ছে আমার হিম, একটা হচ্ছে আমার গ্লোবিন। এই হিম অংশটা হচ্ছে তোমার কি একটা লৌহ জাতীয় রঞ্জক পদার্থ, আর এই যে গ্লোবিন এইটাই হচ্ছে প্রোটিন। সো এই প্রশ্নের সব থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে এর প্রধান প্রোটিন কোনটা, হিমোগ্লোবিন হচ্ছে এর প্রধান প্রোটিন, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি হবে, হিমোগ্লোবিন হবে। এখানে সম্ভবত হিম মানে এটা পুরাটা অ্যান্সার আসে নাই, অ্যান্সার হবে এই হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন। কিন্তু যদি তোমার হিমোগ্লোবিন ওয়ার্ডটা না থাকে চেষ্টা করবা গ্লোবিউলিন দিতে, ঠিক আছে। ক্লিয়ার না বলো তো? এবার আমাকে একটু বলো 10-এ কে কত পাইলা? কেউ যদি 7 আপ না পাও, মানে 7 প্লাস 7, 8, 9, 10 কেউ যদি না থাকো এই গ্রুপে, তোমাদের কিন্তু এখনই বুঝতে হবে যে তোমাদের অনেক ল্যাকিংস আছে, কারণ এইখানে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, ওমর ফারুক রাফি বলছে ম্যাডাম আপনি আমার প্রশ্নের উত্তর দেন না কেন? তাহলে কোন প্রশ্নের অ্যান্সার জানতে চাচ্ছ আমাকে প্রশ্নটা করো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ঘাস ফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকল থাকে? আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা ঘাস ফড়িং বাদ দিয়ে গেছে, তারা আমাকে বলতো যে আপু ঘাস ফড়িং অনেক কঠিন লাগে, ঘাস ফড়িং পড়বো না। আমাকে একটু তোমরা জানো তোমাদের মধ্যে এই গ্রুপ কারা কারা আছো যারা ঘাস ফড়িং কঠিন লাগে দেখে পড়ো নাই, বলো তো? তোমাদের মধ্যে এমন কেউ আছো যাদের ঘাস ফড়িং কঠিন লাগে? খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার ঘাস ফড়িং। আমরা পড়তাম যে ঘাস ফড়িং এর হচ্ছে কয় থাকে, 10 জোড়া স্পাইরাকেল। স্পাইরাকেল মানে কি, শ্বাসরন্ধ্র থাকতো, তাই না? এখন খেয়াল করে দেখো এই শ্বাসরন্ধ্র দিয়ে আবার অনেক ঝামেলা হইতো যে তাদের বক্ষ অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র, তাদের উদর অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র। সো অনেকেই বুঝছে এটা ঠুস করে কি দাগাই ফেলবে, 10টা দাগাই ফেলবে, কিন্তু খেয়াল করে দেখো অ্যান্সার ছিল কি 10 জোড়া। সো এখানে যেহেতু তোমার কয়টি আসছে প্রশ্নে, তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু 20টা। এখানে আমি কারো কাছেই দেখলাম না যে কেউ 11B অ্যান্সার দিয়েছো, তোমরা 10C দিচ্ছ, 10A দিচ্ছ, ঠিক আছে। যা এই যে এখানে আমি অলরেডি একজন স্নেহাকে পেয়ে গেলাম যে ঘাস ফড়িং পড়োই নাই। সো তোমরা একে তো শর্ট সিলেবাসে তোমাদের অর্ধেক সিলেবাস করা, এইটাও ঠিকঠাক মতো পড়ো নাই। সো বুঝতেই পারছো অনেক বড় একটা ধাক্কা খেতে যাচ্ছ। আচ্ছা, পরের প্রশ্ন, হাইড্রার জনন পদ্ধতি নয় কোনটি? খেয়াল করে দেখো এইটা আসছে তোমার জুলজি চ্যাপ্টার 2 থেকে, এই প্রশ্নটাও তোমার কি জুলজি চ্যাপ্টার 2 থেকে আসছে। আচ্ছা, হাইড্রার জনন পদ্ধতিটা কিন্তু অনেক ইজি, এটা আমরা কিসে পড়তাম, সিকিউতে পড়তাম যে হাইড্রার এরকম মাথার মধ্যে মুকুলের মতো হয়, এই হাইড্রা যদি কোনো কারণে এরকম অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থভাবে বিভাজিত হয় সেইটাও হয়। ইভেন যৌন জনন তো আমরা অলরেডি দেখেছি যে যখন খাবারের প্রাচুর্যতা থাকে তখন তারা কি করে, যৌন জনন করে। তো খেয়াল করে দেখো স্পোরুলেশন বিষয়টা কিন্তু আমরা হাইড্রার ক্ষেত্রে পড়ি নাই, মানে হাইড্রা এরকম স্পোরুলেশন কখনো করে না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে তোমার সি হবে। এবং খেয়াল করে দেখো আমি কিন্তু তোমাদের কাছ থেকে সঠিক অ্যান্সার খুব কম পাচ্ছি, এই যে এখানে একজন 12C দিয়েছে, 7টার সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, সো ক্লিয়ার। আচ্ছা, আর আমি একটু যে কোনো হাইড্রার প্রজননের ক্ষেত্রে আমি একটু বলে ফেলি, তোমাদের কি আছে, তোমাদের হচ্ছে রুই মাছ আছে, তাই না? রুই মাছ আছে, ঘাস ফড়িং আছে, এরপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার হাইড্রা আছে। এই তিনটা যখন পড়বা, যে কোনো কিছু যখন পড়বা তোমাকে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা পড়তে হবে, তার বাহ্যিক গঠনটা পড়তে হবে, ঠিক আছে, বাহ্যিক গঠন। এরপর বিভিন্ন তন্ত্র, যার যেখানে যে তন্ত্র আছে, যেমন ধরো রুই মাছের ক্ষেত্রে তোমার রক্ত সংবহন তন্ত্র পড়তে হবে, শ্বসন তন্ত্র পড়তে হবে। রুই মাছের প্রজনন, ওই প্রজননের এখানে তোমার হিবিজিবি কতগুলা কাল ছিল, যে কখন হচ্ছে কি রেণু কখন হয়, ধানি কখন হয়, আঙ্গুরিপোনা কখন হয়, এইটা জানতে হয়। ঘাস ফড়িং এর ক্ষেত্রে তোমার স্ট্রাকচার গুলাই হাড্ডি গুড্ডি মুখপাঙ্গ, তাই না,
মুখপাঙ্গ খুব বেশি আসে, তার হচ্ছে তোমার রেচনটা আসে, তার শ্বসন আসে, সব থেকে বেশি তার দর্শন কৌশল আসে, তার রূপান্তর আসে। রূপান্তরের হরমোন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, রূপান্তরের ধাপ, রূপান্তরের হরমোন, কোনো একটা অ্যাডমিশন টেস্টে হরমোনগুলো আসছিল। এরপর হাইড্রা থেকে তোমার কোষ স্তর, ঠিক আছে, কোন কোন কোষের কি কি কাজ, কোন কোষের গঠন কিরকম হয়, হাইড্রার জনন, হাইড্রার চলন, হাইড্রার মিথজীবিতা, মানে তুলনামূলক বলতে পারো মোটামুটি সব কিছুই তোমাদের পরীক্ষায় আসে। তো যে চ্যাপ্টারগুলো খেয়াল করে দেখবা যে তোমাদের বারবার আসছে ওগুলো কিন্তু তোমাদেরকে একদম বেসিক ধরে পড়তে হবে। সো ক্লিয়ার কিনা বলো তো? আশা করি এইটা ক্লিয়ার তোমাদের, তাই না? আচ্ছা, আশা করছি এটা তোমাদের ক্লিয়ার। তো পরের কোশ্চেনে চলে যায়, ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যায়। ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়? এটা তোমাদের একটা আই থিঙ্ক আনকমন প্রশ্ন, এটা তোমাদের রিপ্রোডাকশন চ্যাপ্টারটা থেকে আসছে। সো আমি যদি একটু বলি ভ্রূণীয় মেসোডার্ম বিষয়টা কি, এই যে আমার ভ্রূণ অবস্থায় আমার এখানে কয়েকটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে, সব থেকে বাইরের আবরণটাকে বলা হয় একটোডার্ম, মাঝখানের যেটা সেটাকে বলা হয় মেসোডার্ম, আর একদম ভিতরে যেটা সেটাকে বলা হয় এন্ডোডার্ম। একটা সত্যি কথা যদি বলি, এই কোনটা কিসে রূপান্তর হয়, এখান থেকে কিন্তু আগে অ্যাডমিশনগুলোতে অনেক প্রশ্ন আসতো। সো এখন আমি ইজিলি মনে রাখার জন্য এটা পড়তাম যে বাহ্যিক যে অঙ্গগুলো আছে, বাহ্যিক অঙ্গ, যেমন ধরো তোমার চামড়া, তোমার চুল, নখ, সুর, এই জিনিসগুলো তোমার হচ্ছে তোমার একটোডার্ম থেকে হয়। মেসোডার্মে তোমার হচ্ছে তোমার হার্ট রিলেটেড, রক্ত, ভেসেলস, এই জিনিসগুলা। আর এন্ডোডার্ম থেকে তোমার হচ্ছে পরিপাকতন্ত্র, মানে ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড জিনিসগুলা হয়, ঠিক আছে। কিন্তু তোমাকে একদম প্রত্যেকটা সেপারেটলি জানতে হবে। দাঁতের ডেন্টিন কোত্থেকে হয়, দাঁতের এনামেল কোত্থেকে হয়, এই যে বাহ্যিক অঙ্গ বলতে তুমি ত্বকগুলা বলতে পারো, সেগুলা হচ্ছে বেসিক, মানে এগুলো তোমার একটা ইম্পর্টেন্ট পোর্শন, যে এখান থেকে তোমার অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা আপুকে একটু বলার। আপু চেষ্টা করছি যখন কোনো প্রশ্ন সলভ করব এর সাথে সাথে একটু বলে দেওয়া যে এখান থেকে কি কি প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো তো একটু। আচ্ছা, এরপর দেখো কাফার সেল কোন অঙ্গে থাকে? এই কাফার সেল, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য আনকমন, বাট এইটা অ্যাডমিশন টেস্টগুলোতে অনেক আসছে। সো এইটা হচ্ছে তোমাদের জুলজির যে প্রতিরক্ষা সেলটা আছে ওইখান থেকে। নর্মালি আমরা জানি যে ম্যাক্রোফেজ নামের একটা শ্বেত রক্তকণিকা আছে, সেই ম্যাক্রোফেজ হচ্ছে বিভিন্ন টিস্যুতে অবস্থান করে এবং বিভিন্ন টিস্যু অনুযায়ী তার নাম এক এক রকম হয়। যেমন সে মস্তিষ্কে গেলে তার একটা নাম, যকৃতে গেলে একটা নাম, ঠিক আছে, রক্তে থাকলে একটা নাম। সো মাথায় রাখো, সে যখন যকৃতে থাকে, যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাফার সেল, ঠিক আছে। এইটাও কিন্তু তোমরা সঠিক অ্যান্সার দাও নাই, তোমরা এত ভুল অ্যান্সার দিচ্ছ, আমার মনে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এটা কিন্তু পাস মার্ক উঠছে না। এবং আজকের ক্লাসটা করার উদ্দেশ্য কিন্তু এইটা, যে তোমাদের অ্যাকচুয়ালি পড়াশোনার ঘাটতিটা তোমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করা, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো, মানব দেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটা? এইটা একেবারে এটা একদম ইজি প্রশ্ন, এবং এই প্রশ্নটা দিয়ে আমার মনে হয় এটা তোমাদের সবার পারা উচিত। আমরা বাচ্চাকাল থেকেই দেখে আসছি যে এরকম একটা সেল আছে, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এরপর ধরো এইটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, এরপর এই যে এরকম দেখতে হচ্ছে আমাদের স্নায়ু, আর হৃৎকোষ তো এরকম, তাই না? সো খেয়াল করে দেখো, এখানে সবগুলো, এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, একমাত্র নিউক্লিয়াস নাই কোথায়? আরবিসিতে। আচ্ছা, তোমাদের কারো মাথা থেকে কখনো এই প্রশ্ন আসছে যে কেন আরবিসিতে নিউক্লিয়াস নাই? আপুকে একটু জানাও তো। আমি তোমাদেরকে একটু বলি, মাথায় রাখবা লোহিত রক্তকণিকা এবং সিফ কোষ, এই দুইজনের কাজ হচ্ছে কি করা? পরিবহন করা। যেহেতু এরা পরিবহন করে, এর স্পেস দরকার হয়, সো নিউক্লিয়াস কিন্তু একটা বড়সড় স্পেস অকুপাই করে রাখে। সো এই স্পেসটা যেন সে অকুপাই করতে না পারে, এই কারণে সে তার নিউক্লিয়াসটা ঠুস করে ফেলে দেয়, ঠিক আছে।
আচ্ছা, তো এখানে অ্যান্সার কি হবে? লোহিত রক্ত কণিকা। ক্লিয়ার কিনা আপু, কি একটু জানো? আচ্ছা, পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এবার আমাকে বলো 15তে কার কত মার্কস হলো? আমি একটু দেখতে চাই 15তে কে কত পেলা দেখতে চাই। এবং আমি একটু বলি, ধরো তুমি যদি 15তে 12 পাও তাহলে ধরতে পারো তুমি চান্স। 15তে 12 পাইলে চান্স, 10 পাইলে হচ্ছে ধরে রাখো ওয়েটিং, আর যারা 10-এর কম তারা ধরতে পারো হচ্ছে ফেল। ফেল মানে হচ্ছে নো চান্স। এবার আমাকে একটু বলো তো তোমাদের মধ্যে কে কোন জায়গায় আছো? চান্স লিস্টে কে কে আছো, ওয়েটিং লিস্টে কে কে আছো, আর হচ্ছে তোমাদের মধ্যে নো চান্স লিস্টে কে কে আছো? একটু দেখতে চাই কে কোন লিস্টে আছো, একটু দেখতে চাই কে কোন লিস্টে আছো। চান্স লিস্টে কে কে আছো? চান্স লিস্টে কেউ কে আছো? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো আমরা একটা এখান থেকে দেখি এই কেউ চান্স পেলা কিনা, কেউ চান্স পেলা কিনা। আমি এখানে একজনকেও পাইলাম না যে চান্স পেয়েছো। আমাকে একটু বলো কার কে চান্স লিস্টে আছো। আচ্ছা, এখানে স্নেহা বলছে সে 12 পেয়েছে, তার মানে ধরতে পারি সে যদি একটু পড়াশোনা করে তাহলে চান্স পাইতেও পারো। আচ্ছা, পরেরটাতে ঢুকি। এখন হচ্ছে আসল খেলা শুরু হবে, আসল খেলা। আমি একটা কথা একটু বলে ফেলি, এটা হচ্ছে 20-21 সালের প্রশ্ন। খেয়াল করে দেখো 20 সালে ওরা কিন্তু কি করে নাই, 20 সালে যারা ছিল ওরা কিন্তু এইচএসসি এক্সাম দেয় নাই, তাই না? সো ওদের প্রশ্নটা মানে ওদেরকে বলা হয় হচ্ছে অটো পাস ব্যাচ। এদের কোশ্চেনটা আমার কাছে অনেক কঠিন লেগেছে। কেন কঠিন লেগেছে? কারণ ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষের প্ল্যান ছিল যে এরা তো এইচএসসি পরীক্ষা দেয় নাই, এদেরকে একটু বাজায়ে দেখি যে কে আসলেই ট্যালেন্ট আর কে হচ্ছে এমনি এমনি পাস করে আসছে, তাইলে সেটা যাচাই করা হবে। তো আমার কাছে মনে হয় তোমাদের মধ্যেও কিন্তু মানে তোমাদের টার্মেও কিন্তু এরকম একটা কঠিন প্রশ্ন করার চান্স থাকতে পারে। ঠিক আছে, সো দেখো প্রথম প্রশ্ন, কোন ব্যাকটেরিয়ায় একটি মাত্র ফ্লাজেলাম থাকে? এইটা তোমাদের বোটানি চ্যাপ্টার 4 থেকে আসছে। সো এখানে তোমরা যখন ব্যাকটেরিয়া পড়বা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমাদের কি আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমাদের ক্লাসিফিকেশনটা খুব ভালো করে পড়তে হবে, যে রঞ্জক পদার্থের ভিত্তিতে ক্লাসিফিকেশন, অক্সিজেন নিরের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন, স্ট্রাকচারের উপর ভিত্তিতে ক্লাসিফিকেশন। এবং খেয়াল করে দেখো এদের কিন্তু বৈজ্ঞানিক নামগুলাই দিয়েছে। সো তোমরা যারা যারা হচ্ছে এবার এইচএসসি না হওয়াতে খুশি হয়েছো, এই প্রশ্ন দেখে একটু কাদা লাগবে, কারণ এই প্রশ্নটা মানে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, তোমাদের বৈজ্ঞানিক নাম দিবে। সো খেয়াল করে দেখো তোমরা যখন পড়বা এমন একটা ব্যাকটেরিয়া যার শুধুমাত্র একটা ফ্লাজেলা থাকে, সেটা হচ্ছে কি ভিব্রিও কলেরা। এটা কিন্তু কেউ সঠিক অ্যান্সার দাও নাই। ঠিক আছে, সো তার মানে তোমাদের একটা কঠিন প্রশ্ন হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। তা এটা কেউ কি কারো হয়েছে? সেকেন্ড প্রশ্ন, উদ্ভিদের রোম ও বা ট্রাইকোম কোনটার অংশ? এটা আসছে বোটানির 8 নাম্বার চ্যাপ্টার থেকে। খেয়াল করে দেখো আমরা বলতাম যে উদ্ভিদের হচ্ছে এরকম ত্বক থাকে, ত্বক থেকে এরকম হচ্ছে রোম টোম অনেক কিছু বের হয়, তাই না? খেয়াল করে দেখো ত্বক, এটা হচ্ছে তোমার কি ত্বক, ত্বকের নিচে থাকে হচ্ছে তোমার কি অধোত্বক। এরপর অধোত্বকের পর এখানে অনেকগুলো মোটা 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 কি থাকে, কর্টেক্স থাকে, এবং এর ভিতরে থাকে হচ্ছে তোমার কি ত্বক, অন্তঃত্বক। তাইলে খেয়াল করো এটা কোত্থেকে বের হইলো, এটা বের হয়েছে তোমার ত্বক থেকে, তাই না? উদ্ভিদের রোম বা ট্রাইকোম কোত্থেকে আসে? টু কিন্তু কেউ সঠিক অ্যান্সার দাও নাই, রোম বা ট্রাইকোম আসে ত্বক থেকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটিতে একাইনিটি বা হেটারোসিস্ট পাওয়া যায়? এইবার মারা খাওয়া প্রশ্ন পেয়ে গেলাম শৈবাল ছত্রাক চ্যাপ্টার থেকে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এবং এইটাই হচ্ছে দুনিয়ার সব থেকে ইনফরমেটিভ চ্যাপ্টার। একাইনিটি কি, যে এরা হচ্ছে খাবার দাবার সঞ্চয় করে হচ্ছে মোটাসোটা হয়ে যায়। এরা কোথায় থাকে দেখে, এটা কি কেউ পারবা? আমাকে তোমরা বলবা যে এদের অ্যাডমিশন টেস্টের প্রশ্নে তোমাদের মার্কস কত আসলো। ঠিক আছে, এইটা দেখতে চাই। সো এখানে হচ্ছে তোমার একাইনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যায় নষ্টকে। ঠিক আছে, আচ্ছা
কোন কডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? আমরা জানি আমাদের এখানে কি কি থাকে, তোমার হচ্ছে এখানে এ ইউ জি সি থাকে, ঠিক আছে। এখন এখান থেকে যে কোনো তিনটা সজ্জিত হয়ে হয়ে বিন্যাস সমাবেশ যদি করো 64টা তোমরা পাও। এর মধ্যে উয়া, উয়াগ, উগা এই তিনজনকে বলা হয় স্টপ কোডন। কেন স্টপ কোডন? কারণ এরা কিছু নির্দেশ করে না। তাইলে আমরা মিলাই, সিসিএ হবে না, এটা নির্দেশ করে, এসিও নির্দেশ করে, এএজি এটাও নির্দেশ করে, এটা হবে তাহলে কি উগা। এটা লিখে রাখবা, উয়া, উয়াগ, উগা এই তিনজন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, তাই এদেরকে বলা হয় স্টপ কোডন। মানে একটার পর একটা একটার পর একটা যখন আসবে এবং এদের তিনজনের যে কোনো একজন চলে আসবে তখন দেখা যাবে হচ্ছে কি, তখন দেখা যাবে হচ্ছে প্রোটিন সিনথেসিসটা স্টপ হয়ে গেছে। আচ্ছা, এখন তো আমি অনেক কিছু বুঝাই দিচ্ছি, একটু পর থেকে আমি জাস্ট প্রশ্ন দেখাবো, তোমরা অ্যান্সার দিবা। আমি প্রশ্ন দেখাবো, তোমরা অ্যান্সার দিবে এবং লাস্টে তোমরা আমাকে বলবা যে কার কয়টা হলো। রাজি? সো পরের কোশ্চেনটা দেখি, প্রোফেজ 2 এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? আমি অলরেডি এটা একটা আমাদের সাজেশন থেকে কমন পড়েছে, তাই না? সাজেশন থেকে কমন পড়েছে যে কোষ বিভাজনের কোন ধাপে কি তৈরি হয়। কায়াজমা মানে কিছু যখন এরকম এরা পরস্পরের সাথে লেগে যায়, তাই না? আমরা লে, যা, প্যার, ডি, ডা কোন ধাপে কি হয় এইটা দেখে ফেলবে। এটা হয় হচ্ছে তোমার কোন ধাপে জানতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোনটাতে কোরালয়েড মূল পাওয়া যায়? এটাও তোমার বোটানি কোন চ্যাপ্টার থেকে আসছে? নগ্নবীজি, আবৃত বীজি থেকে আসছে। আমরা জানি যে সাইকাসের ভিতরে এরকম হচ্ছে তোমার নষ্ট ক্যানাবিনা এদের আক্রমণে মূলটা কি হয়ে যায়? তোমার কোরালয়েড মূল হয়ে যায়। তাহলে এইটার অ্যান্সার কি হবে বলো তো? সাইকাস, তাই না? এখন কিন্তু আমরা একটু দ্রুত দ্রুত কোশ্চেন সলভ করব, ঠিক আছে। আমরা এখন আমাদের টাস্ক হচ্ছে একটু দ্রুত দ্রুত কোশ্চেনটা সলভ করা। আচ্ছা, পরের প্রশ্ন, জলাভূমির উদ্ভিদ কোনটি? সো দেখো এইটা আরেকটা মারা খাওয়া। আমি একটু যদি বলি, বোটানিতে তোমাদের একটা 12 নম্বর অধ্যায় আছে, ওই 12 নম্বর অধ্যায়ে তোমাদেরকে কয়েক ধরনের উদ্ভিদ সম্পর্কে পড়াবে, যে কোনটা তোমার হচ্ছে মরুর উদ্ভিদ জেরোফাইট, কোনটা হচ্ছে তোমার লবণাক্ত ভূমির উদ্ভিদ, কোনটা তোমার হচ্ছে মানে জলের উদ্ভিদ, এদের কি কি বৈশিষ্ট্য আছে, তাদের মধ্যে কি কি অভিযোজন হয়, তাদের বৈশিষ্ট্যগুলো যেরকম জানতে হবে, তাদের বৈশিষ্ট্য যেরকম জানতে হবে, একই সাথে তাদের এক্সাম্পল উইথ বৈজ্ঞানিক নামও কিন্তু তোমাদেরকে জানতে হবে। সো আমি জানি এটা তোমরা কেউই পারতা না, এবং আমার দুঃখের বিষয় হচ্ছে আমার ব্রেন এত খারাপ, আমি সব বৈজ্ঞানিক নামগুলো অ্যাভয়েড করতাম, যে ভাবতাম যে না আল্লাহর আমার বৈজ্ঞানিক নাম পড়া পসিবল না, এটা বাদ, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা দেখে ফেলি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? এটা আসছে আমাদের কোন থেকে? জুলজি চ্যাপ্টার 11 থেকে। এখানে আমরা ফার্স্টে মেন্ডেলের যে সূত্রগুলো আছে, মেন্ডেলের সূত্রের অনুপাতগুলা পড়ব, ঠিক আছে। আমরা জানি প্রথম সূত্রে হচ্ছে 3:1, এরপর হচ্ছে প্রথম সূত্রে কত, দ্বিতীয় সূত্রে কত, এরপর এদের ব্যতিক্রমগুলা পড়ব, ঠিক আছে। ব্যতিক্রম কোনটা কোনটা আছে? প্রথম সূত্রে তোমার 1:3 এর এখানে হচ্ছে একটাতে হয় হচ্ছে 1:2 হয়, যেটা হচ্ছে তোমার লিথালজিন। সো কোথায় কি অনুপাত হয় সেটা, সহপ্রকটতাতে কি হয়, সম্প্রকটতাতে কি, তোমার অসম্পূর্ণ প্রকটতাতে কি হয়, সো এই বিষয়গুলো হচ্ছে তোমাকে জানতে হবে। এরপর তুমি যখন সেকেন্ড সূত্র পড়বা, সেকেন্ড সূত্রে কিন্তু সবাই প্যাচ খাও, এখানে তোমার পরিপূরক জিনটাতে প্যাচ খেয়ে ফেলো, এপিস্টেসিসে প্যাচ খেয়ে ফেলো। সো এগুলা কিন্তু তোমাকে কিছু পড়ো আর না পড়ো, ব্যতিক্রমগুলার ক্ষেত্রে কোনটাতে অনুপাত কি ছিল, ঠিক আছে, এবং কোনটার এক্সাম্পল কি ছিল। যেমন ধরো সন্ধ্যা মালতীতে কিসের এক্সাম্পল দেখানো হয়েছে, আন্দালুসিয়ান মুরগিতে কিসের এক্সাম্পল দেখানো হয়েছে, বাক মুখ ও শ্রবণ মুখ, বাক মুখ প্রতিবন্ধীর ক্ষেত্রে কোনটা ছিল। সো এই জিনিসগুলা তোমাদের লাগবে। আচ্ছা, এখানে তোমরা তো একদম ইজিলি বুঝতে পারছো যে এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেহেতু দ্বিতীয় সূত্রের অনুপাত, সেখানে টোটাল সংখ্যা হবে 16, এই দুইটা তো হবেই না। সো এই সিডি থেকে তোমাকে যাচাই করতে হবে, সো এখানে হচ্ছে তোমাদেরকে ওইভাবে তোমরা বের করবা।
এরপর খেয়াল করো, পরীক্ষায় কিন্তু অনেকগুলা বৈজ্ঞানিক নাম থাকে, সেই বৈজ্ঞানিক নাম তোমার জুলজি চ্যাপ্টার 1 থেকে আসতে পারে, এরপর বোটানি চ্যাপ্টার 12 থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকেই তোমার বৈজ্ঞানিক নাম আসতে পারে। তো আমি বৈজ্ঞানিক নামগুলোর ক্ষেত্রে কি করতাম, প্রথম দুইটা ওয়ার্ড একটু দেখে রাখতাম। প্রথম দুইটা ওয়ার্ড এখানে দেখো, অ্যাসকেরিস লুম্ব্রিকাস একটা কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি, চ্যাপ্টা কৃমি হচ্ছে ফ্যাসিওকা হেপাটিকাস। তো খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু টার্গেট হচ্ছে লিখতে হওয়ার চাইতে দাগানো যেন সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? সেম জুলজি চ্যাপ্টার 1 এর প্রশ্ন। তো খেয়াল করে দেখো, ম্যান্টল পর্দা কোথায় থাকে? শামুকে থাকে বা মলাস্কায় থাকে। পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত? খেয়াল করে দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের হুট করে মাথায় আসবে না যে কোত্থেকে আসছে, বাট এইটা হচ্ছে আমার ঘাস ফড়িং থেকে আসে, জুলজি চ্যাপ্টার 2। আমরা জানি যে সব ঠিক শুরু হয় কি দিয়ে? ডিম দিয়ে শুরু হয়, ডিম ফুটে বের হয় লার্ভা, এরপর হচ্ছে পিউপা, পিউপার পর হচ্ছে পূর্ণাঙ্গ পতঙ্গ। সো যে কোনো জায়গায় যখন তোমরা এরকম সিকোয়েন্সিংগুলো দেখবা, সিকোয়েন্সিংগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানব দেহের স্টেম কোষ কোথায় অবস্থিত? খেয়াল করে দেখো, হোয়াট ইজ স্টেম কোষ? আমি জানি তোমরা অনেকেই জানো না যে হোয়াট ইজ স্টেম কোষ। স্টেম কোষ হচ্ছে এমন একটা কোষ যে কোষ অন্য একটা কোষে রূপান্তর হওয়ার ক্যাপাসিটি রাখে। মানে আমরা জানি যে আমি সাবরিনা মনসুর, জন্মের সময় সাবরিনা মনসুর হয়ে জন্মেছি, 10 বছর পর আমি সাবরিনা মনসুরই থাকবো। বাট কিছু কিছু সেল আছে, যেমন ধরো এই অস্থিমজ্জার সেল, এরা কি করে? এরা পরবর্তীতে হচ্ছে রক্তকণিকায় কনভার্ট হয়, তাই না? সো এই কারণে এটা কোথায় অবস্থান করে? স্টেম কোষ অবস্থান করে হচ্ছে অস্থিমজ্জায়, ঠিক আছে? স্টেম কোষের অবস্থান হচ্ছে অস্থিমজ্জায়। আচ্ছা, মানব দেহের কোটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত? এইটা তোমার হচ্ছে ওই হাড্ডি গুড্ডি চ্যাপ্টার থেকে আসছে, জুলজি হাড্ডি গুড্ডি চ্যাপ্টার থেকে আসছে। খেয়াল করে দেখো, আমাদের গ্রীবা ঘাড়ের এখানে যেটা থাকে সার্ভাইকাল, ঠিক আছে? সার্ভাইকাল হচ্ছে আমার ঘাড়ের এখানে যেগুলো থাকে, সংখ্যা হচ্ছে কত? 7টি। এরপর হচ্ছে তোমার তোমার থোরাসিক, থোরাসিক হচ্ছে তোমার বুকের এখানে থাকে কয়টা? থোরাসিক মানে হচ্ছে বুকের এখানে থাকে কয়টা? 12টা। এরপর তোমার লাম্বার থাকে, তোমার হচ্ছে স্যাক্রাম থাকে, ঠিক আছে? স্যার একটা জিনিস একটু বলে রাখি, সংখ্যাগুলো তোমাদের জানতে হবে। স্যাক্রাম থাকে, কক্সিস থাকে, ঠিক আছে? তাহলে ঘাড়ের এখানে থাকে 7টা, বুকের এইখানে কশেরুকা থাকে 12টা। সো অ্যান্সার হচ্ছে 12, ঠিক আছে? গ্রীবা হচ্ছে ঘাড় আর কোটি হচ্ছে বুক। এই যে দেখো, আমরা কোটি পড়ি না, কোটি দিয়ে কি ঢাকি? কোটি দিয়ে আমরা যে অঞ্চলটা থাকি সেটাই তোমার কোটি। আচ্ছা, মানব দেহে রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত? খেয়াল করে দেখো, আমরা অনেক সময় প্রশ্ন দেখে ভয় পেয়ে যাই। যেমন এখানে প্রশ্ন আসছে যে রক্তের প্লাজমার, আমরা সবসময় পড়েছি রক্তের পিএইচ এত, রক্তের পিএইচ এত। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা দেখে কিন্তু এটা একদমই ইজি প্রশ্ন, মানে এটা হচ্ছে ইজিয়েস্ট প্রশ্ন, ঠিক আছে? এটা অ্যান্সার হবে 7.4। নর্মালি হচ্ছে 7.35 থেকে 7.45। সো যেটা এই রেঞ্জে পাবা সেইটাই দাগাই দিবা। আচ্ছা, পরের কোশ্চেন, নিচের কোন অ্যান্টিবডি দুধের মাধ্যমে প্রবাহিত হয়? এইটা হচ্ছে আমার জুলজি চ্যাপ্টার, প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে আসছে। মাথায় রাখবা, আমাদের অ্যান্টিবডি থাকে GAMED, গেমড। এর মধ্যে যেটা জি আছে সেটা প্লাসেন্টা দিয়ে মা থেকে বাবুতে যায়। আমরা জিপি ফোন, গ্রামীণ ফোন পড়ি না, সেই জিপি থেকে মাথায় রাখবা যেটা জি সেটা প্লাসেন্টা বা অমরা বা গর্ভফুলের মাধ্যমে মা থেকে বাচ্চায় যায়। আর যেটা এ বি, আয়ুব বাচ্চু দিয়ে মাথায় রাখবা, যেটা এ সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে মা থেকে বাবুতে যায়। এই দুইটা ওয়ার্ড মাথায় রাখলেই হবে, জিপি দিয়ে গ্রামীণ ফোন, এবি দিয়ে আয়ুব বাচ্চু বা অমিতাভ বচ্চন, ঠিক আছে? তাহলে দুধের মাধ্যমে যায় হচ্ছে কি হবে? এ হবে। আমি জানি এটা তোমরা অনেকেই পারতাম না। এইবার আমাকে সত্যি করে বলবা, সত্যি করে বলবা, এই 20 সালের প্রশ্নে কয়জনের চান্স হইতো? বলো তো, 20 সালের প্রশ্নে অ্যাকচুয়ালি কয়জনের চান্স হইতো? আমি একটু দেখতে চাই যে 20 সালের প্রশ্নে কয়জনের চান্স হইতো। আচ্ছা, আমরা এখন আরো বেশি দৌড়াবো, ঠিক আছে? সবাই রিয়েক্ট
করে ফেলো, ক্লাসে যারা আসছো সবাই শেয়ার করে ফেলো লাইভটা, এবং কে কে চান্স পাইতে আমার আজকের ক্লাস অনুযায়ী এখানে জানাই ফেলো। ঠিক আছে, আমরা এখন হচ্ছে 19-20 সেশনের প্রশ্নটা সলভ করব এবং খুব দ্রুত সলভ করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন, পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? এটা আসছে তোমার চ্যাপ্টার বোটানির চ্যাপ্টার 3 এবং এটা তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কি পড়বা, কার্বোহাইড্রেট পড়বা, তোমরা হচ্ছে লিপিড পড়বা, তোমরা হচ্ছে প্রোটিন পড়বা, তোমরা এনজাইম পড়বা, এবং এগুলা যখন পড়বা প্রত্যেকটার স্ট্রাকচার কি কি, কার্বোহাইড্রেট, তোমার প্রোটিন, তোমার লিপিড, তোমার এনজাইম, প্রত্যেকটার হচ্ছে কি পড়তে হবে, তোমার প্রত্যেকটার গঠন পড়তে হবে, প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়তে হবে, প্রত্যেকটার প্রকার পড়তে হবে, প্রত্যেকটার কাজ পড়তে হবে। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো পনির তৈরিতে কোন এনজাইম কাজ করে। আচ্ছা, এখানে সবাই 10 পেয়েছো, যারা 10 পেয়েছো তোমরা কিন্তু চান্স পাবা না। তো ধরে রাখো যে তোমরা ওয়েটিংয়ে, টেনে টুনে ওয়েটিংয়ে আছো। তো এভাবে যদি থাকো তাহলে কিন্তু চান্স হবে না। যারা 13 কম পেয়েছো তাদেরই হচ্ছে টানাটানি পড়বে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম হচ্ছে রেনিন। আচ্ছা, পরের কোশ্চেন, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? খেয়াল করে দেখো গোনাডোট্রপিন নিঃসরণ হয় কই, তোমার গোনাড থেকে। এরপর তোমার প্যারাথরমোন তৈরি হয় হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, আর গ্লুকোকর্টিকয়েডটা হয় হচ্ছে তোমার অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন একটু দেখে ফেলি, মানব দেহে মোট ইমিউনোগ্লোবিনের কত ভাগ জি? খেয়াল করে দেখো আমরা যখন নামটা পড়েছি গেমড, এখানে বুঝতেই পারছো ম্যাক্সিমামই তো তোমার জি হবে। তাহলে দেখো ম্যাক্সিমাম যদি হইতো তাহলে এরা একটাও কিন্তু তোমার ম্যাক্সিমামের মধ্যে পড়ে না। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে এ, 75%। আচ্ছা, পোয়েসি গোত্রের ফলকে কি বলা হয়? এইটাও তোমাদের নগ্ন বীজে আবৃত বীজে চ্যাপ্টার থেকে আসছে, এবং এখানে আমি একটু বলে ফেলি, তোমরা পোয়েসি ভার্সেস মালভেসি এইটা একেবারে সরাসরি পড়বা যে এটার ফল কি, ওইটার ফল কি, কোথায় 3-এর গুণিতক, কোথায় 5-এর গুণিতক, কোথায় তোমার মূল কেমন, কোথায় কাণ্ড কেমন, কোথায় পাতার বিন্যাস কেমন। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা নগ্ন বীজি আবৃত বীজি মানে সাথে রেখে পড়ে ফেলবা। ঠিক আছে, এই দুইটা পার্থক্য যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা, এর পাশাপাশি কিছু স্বরূপ যে ছিল, এইটার মূলের বিন্যাস কেমন, ভ্রূণের বিন্যাস কেমন, পাতা কেমন, ফল কেমন, কাণ্ড কেমন, মূল কেমন, এই টাইপের কোশ্চেন এক্সাম্পলগুলো কিন্তু খুবই আসে। ঠিক আছে, ওই এক্সাম্পলগুলো থেকেও তোমাদের অনেক প্রশ্ন আসে। আচ্ছা, কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। তার মানে বুঝতে পারছো হয়তো তোমরা যারা অনেকে অ্যাডমিশন দিচ্ছ, ডাক্তারি করবা, অনেকে বিভিন্ন গবেষণা করবা মানুষ নিয়ে, তো খেয়াল করে দেখো হরমোন রিলেটেড পড়াশোনা, এরপর মানুষের শরীর রিলেটেড পড়াশোনা, মানুষের রোগ রিলেটেড পড়াশোনা কিন্তু অনেক আসে। আচ্ছা, একটা কথা একটু বলে ফেলি, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের সব থেকে পুচকি গ্রন্থি, এবং এখান থেকে অনেকগুলো হরমোন নিঃসরণ হয়। একমাত্র এই প্রজেস্টেরনটা হচ্ছে তোমার মেয়েদের, হ্যাঁ মেয়েদের শরীরে হয়, কোত্থেকে হয়, তোমার ওভারি থেকে হয়, ওভারি বা ডিম্বাশয় থেকে আসে। প্রজেস্টেরনটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয় থেকে আসে, যেটা তোমার হচ্ছে মেয়েদের যে আমরা পিরিয়ড বলি বা রজচক্র বলি এইটাতে কাজ করে, মায়েদের সন্তানের সাথেও রিলেটেড। ঠিক আছে, আচ্ছা, শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? সো খেয়াল করতে বুঝতেই পারছো যে জুলজির যে চ্যাপ্টার 1 আছে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য, যে শিখাকোষ কোথায় থাকে, নেফ্রিডিয়া কোথায় থাকে, কোনটা তোমার সহবাসী কোনটা ভিন্নবাসী, কোথায় তোমার কাঁটা থাকে, কোনটার নামের অর্থ এই, কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, কোনটার সংখ্যা সর্বাধিক, এই টাইপের বোল্ড ওয়ার্ডগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, মানব জীবনে ক্ষার যুগলের সংখ্যা, একটা কঠিন কথা হচ্ছে বায়োলজি যখন পড়বা সংখ্যাগুলা দরকার হলে একটা কাজ করবা, তোমার বায়োলজি বইয়ে যত কিছু সংখ্যা আছে সব সংখ্যাগুলো হচ্ছে একটা বড় চার্ট করে চোখের সামনে রাখবা, এবং দিনে দিনে খালি সংখ্যাগুলা শিখবা, দিনে দিনে খালি হচ্ছে সংখ্যাগুলা শিখবা। ঠিক আছে, আচ্ছা
পরের কোশ্চেন হচ্ছে কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্তপ্রায়, এটাও তোমার বোটানি চ্যাপ্টার থেকে আসছে। ওরা হচ্ছে কিছু গাছপালা, কিছু উদ্ভিদ, কিছু প্রাণী হচ্ছে এটা লিস্ট করেছে যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে, এইটাও তোমাদের হচ্ছে বোটানি চ্যাপ্টার 1 এর প্রশ্ন। তোমাদের ওইখানে বলা হয়েছে কোন 2টা কোডন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এই অ্যামাইনো অ্যাসিডটা আবার কোন কোডনের জন্য। দেখবে একটা বড় বক্স আছে তাই না, এখানে ওই বক্সটা হচ্ছে একবার চেক করবা। দেখে আমাকে বলো তো AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, বলো তো AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, একটু শুনতে চাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কোনটা পত্রঝরা উদ্ভিদ। তাহলে খেয়াল করে দেখো এই যে এই এক্সাম্পলগুলা বৈজ্ঞানিক নাম দেখে আমাদেরকে জানতে হবে যে কোনটা বৈজ্ঞানিক নাম কি, কারণ পরীক্ষায় যে বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন আসে, তোমরা যদি বৈজ্ঞানিক নাম না পড়ো তাহলে কিন্তু খারাপ হবে রেজাল্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো কোন অঙ্গাণুতে অক্সিজেন পাওয়া যায়। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের ক্লাস থেকে কমন পড়েছে, আমরা অলরেডি একটা প্রশ্ন সলভ করাতে এটা পেয়েছি। সো যারা আজকে আমার ক্লাসটা করছো তোমরা অন্য কোনো প্রশ্ন না পাইলেও এইটা কমন পেতা, ঠিক আছে। আচ্ছা, নাজিয়া অ্যান্সার দিয়েছে বাট ভুল অ্যান্সার দিয়েছে। AUG হচ্ছে তোমার AUG আমি অগাস্ট দিয়ে মাথায় রাখতাম, মেথিওনিন, ঠিক আছে। এইটা স্টপ কোডন না, এটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন, এবং এইটা দিয়ে আমাদের প্রোটিন সিনথেসিসটা শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি এগুলা অক্সিজেন দেখা যায়। আচ্ছা, মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণ কোনটা, যে কোনো কিছুর আবরণ সংখ্যা এগুলো কিন্তু আমাদের আসে। খেয়াল করে দেখো পেরিকার্ডিয়াম, এটা হার্ট থেকে, কার্ডিয়াক মানে কি এটা হার্ট থেকে আসছে। টোনিয়াম এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। নিউরোকার্ডিয়াম বলতে অ্যাকচুয়ালি কিছু আছে কিনা আমার জানা নাই, বাট মেনিনজেস হচ্ছে আমাদের ব্রেন এবং ব্রেন স্টেমের আবরণের নাম, এবং যখন এখানে ইনফেকশন হয় সেই ইনফেকশনকে আমরা বলি মেনিনজাইটিস, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, কোন প্রাণীতে প্লাকয়েড আইস রয়েছে, এটাও আমাদের জুলজি চ্যাপ্টার 1 এর প্রশ্ন। আমরা হচ্ছে ওইখানে দেখো খেয়াল করে দেখি প্লাকয়েড আইস কোথায় থাকে, গ্যানয়েড আইস কোথায় থাকে, সাইক্লয়েড আইস কোথায় থাকে, টিনয়েড আইস কোথায় থাকে। লেজের ক্ষেত্রে পড়ি আমরা এরকম হেটারো সার্কাল কোথায়, হোমো সার্কাল কোথায়, ডাইফি সার্কাল কোথায়। সেই মাছ টাছগুলো বা যাদের একদম বেসিক পার্থক্য কোথায় কয়টা ফুলকারন্ধ্র, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু তোমাদের আসে। স্পেশালি তোমরা পার্থক্য ধরে ধরে শিখবা। কি হিসেবে শিখবা তোমরা, পার্থক্য ধরে ধরে শিখতে হবে। তাহলে দেখো প্লাকয়েড আইস থাকে তোমার কোথায়, দেখি একটু বলে ফেলো। আচ্ছা, কোনটার পরিবহন তন্ত্র আছে কিন্তু ফুল হয় না। খেয়াল করে দেখো এখানে তোমার এরা কিন্তু অনেক মানে তোমাকে সিকোয়েন্সিয়ালি সাজাইতে হবে যে এদের মধ্যে উন্নত কোনটা, উন্নত হচ্ছে দেখো থ্যালোফাইটা মানে শৈবাল ছত্রাকগুলা, ব্রায়োফাইটা মোটামুটি অ্যাভাসকুলার, বাট টেরিডোফাইটা এখানে হচ্ছে তোমার কি হয় মানে পরিবহন তন্ত্র আছে বাট ফুল হয় না। ফুল হওয়া শুরু হয় তো তোমার কোত্থেকে, তোমার আবৃত বীজি থেকে ফুল হওয়া শুরু হয়, ঠিক আছে। সো এরপরের প্রশ্ন, পলিজিনের প্রভাবে কি হয়, কিউমিউলেটিভ প্রভাব। তাহলে আমাকে এখন বলো এই প্রশ্নতে কে 15তে কত পাইলাম, 15তে কার মার্কস কত একটু দেখতে চাই, এখানে কার মার্কস কত একটু দেখতে চাই, ঠিক আছে, একটু দেখে ফেলতে চাই কার মার্কস কত। এটা এইখানে কে কে চান্স পাইতা, এখানে কে কে চান্স পাইতে একটু দেখতে চাই। আচ্ছা যাই হোক, এবার আমরা হচ্ছে পরের প্রশ্নর সেশনটা শেষ করি। পরের সেশন 18-19 সাল, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে দেখো আমরা গঠন যখন পড়ব প্রত্যেকের এককটাও জেনে নিব, ঠিক আছে। বলো দেখি এটা কে বলতে পারবা, এটা কিন্তু তোমাদের পড়ার চ্যাপ্টার থেকে প্রশ্ন, চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন, ঠিক আছে, এটা চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন, কে বলতে পারবা।
আচ্ছা, যে 13 পেয়েছে স্নেহা, আদৌ 13 পেয়েছ আপু? আমি কিন্তু জানি না। আচ্ছা, এটা হচ্ছে তোমার মাইসিলি। এখানে দেখবো তোমাদের কয়েকটা সংখ্যা ছিল, যে কয়টা মাইসেলি, কয়টা মাইক্রোফাইব্রিল থাকে, কয়টা সেলুলোজ চেইন থাকে, এই সংখ্যাগুলা কিন্তু জানতে হবে। পরিপূরক জিনের কারণে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত, তার মানে এটাও আমাদের একটা কমন প্রশ্ন চলে আসছে। আমি তোমাদেরকে সাজেশন অলরেডি দিয়ে ফেলেছিলাম যে তোমরা যখন জিন তত্ত্ব চ্যাপ্টারটা পড়বা, মেন্ডেলের প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, এইটা। এরপর খেয়াল দেখো কোন উদ্ভিদের পরিবহন তন্ত্র নাই। খেয়াল করে দেখো, আমরা এখানে সিরিয়ালি সাজাবো। টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা অলরেডি পড়ে ফেলেছি এর কি আছে, পরিবহন তন্ত্র আছে। টেরিডোফাইটা থেকে তো জিমনোস্পার্ম আরো উন্নত, এরও আছে। অ্যানজিওস্পার্ম আরো উন্নত। তাহলে এখানে কার নাই? এখানে পরিবহন তন্ত্র নাই, হচ্ছে ব্রায়োফাইটার। আচ্ছা, এরপর দেখো আমি তোমাদেরকে এনজাইমের কথা বলেছি, যে কোনো ক্ষেত্রে যখন তোমরা এনজাইম পাবা, এনজাইমের কাজগুলো কিন্তু জানতে হবে, কোন রিঅ্যাকশনে কোন এনজাইম কাজ করে জানতে হবে। ঠিক আছে, এখানে জাইমেজ এনজাইম কাজ করে। আচ্ছা, এই বইটি কে রচনা করে? এটাও কিন্তু আমরা সায়েন্টিস্ট কোটায় কমন ফেলতে পেরেছি। আমরা বলেছিলাম যে বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে বিজ্ঞানীদের নামগুলা জানতে হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, এই বিখ্যাত লোক, এনাকে কিন্তু বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। ঠিক আছে, এই বিখ্যাত লোক হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল কি করেছে? তিনি হচ্ছে তোমার জিনতত্ত্ব নিয়ে কাজ করেছে। চার্লস ডারউইন হচ্ছে বিবর্তন নিয়ে কাজ করেছে। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসে কাজ করেছে, নামকরণে কাজ করেছে, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন, নিচের কোনটিতে হারমোগোনিয়াম থাকে? এটা একটা স্ট্রাকচার, শৈবাল ছত্রাক থেকে আসছে। এরপরে হচ্ছে কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? এইটাও তোমার, আমি তোমাদেরকে বলেছি রোগ শোক থেকে অনেক প্রশ্ন আসবে, তাহলে এইটা রোগ কোটায় কমন। এরপর শৈবাল ছত্রাক কোথায় কার অবস্থান? এই কোটা, এটা কমন। খেয়াল করে দেখো, কোন উদ্ভিদে স্ট্রোমিয়াম থাকে? এইটা তোমার কোত্থেকে আসছে? গঠন থেকে আসছে, যে কার গঠন কেমন, তাই না? এটা তোমরা যখন চিত্রটা দেখবা, চিত্র দেখলেই কিন্তু হচ্ছে বুঝতে পারবা। এরপর কোন অণুজীব নাইট্রোজেন সংবর্ধনে কাজ করে? তোমরা যখন ব্যাকটেরিয়া পড়বা, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বগুলা কিন্তু আসে। ব্যাকটেরিয়া কি কি কাজ করে, মানে যে কোনো কিছুর অর্থনৈতিক গুরুত্ব, সেটা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব হতে পারে, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব হতে পারে, ব্যাকটেরিয়ার গুরুত্ব হতে পারে, ভাইরাসের গুরুত্ব হতে পারে, যে কোনো কিছুর অর্থনৈতিক গুরুত্ব জানতে হবে। এরপর দেখো, এটাও কমন, কোন কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে কোথায় কোন কাজ হয়? ঠিক আছে, কোন ধাপে কি কাজ হয় এটাও তোমাদেরকে জানতে হবে। কোনটা ফসফোলিপিড? এখানে একটা কথা একটু বলি, সেফালিন, এই যে এরা হচ্ছে তোমার মোটামুটি মানে রাবার টাবার, এগুলো হচ্ছে তোমার মোটামুটি উদ্ভিদ লিপিড। আর ফসফোলিপিড হচ্ছে এখানে একটা নর্মাল লিপিডের সাথে বিভিন্ন যৌগ যুক্ত হবে। আচ্ছা, আপু কোন ক্লাস পড়াচ্ছ? আপু আজকে অ্যাডমিশন টেস্টে তোমাদের রিয়েলিটি চেক দিচ্ছি। ঠিক আছে, টার্মিনেশন কোডন, এটাও কিন্তু আমাদের কমন আসছে। আমি তোমাদেরকে স্টপ কোডন পড়িয়ে ফেলেছিলাম, যে স্টপ কোডন কি, উয়াগ, উগা, উগা, তাহলে উগা, উগাটা আমাদের কমন পড়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর দেখি কোন গোত্রীয়তে কোন ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়? গাত্রীয় অমরা বিন্যাস। তাহলে আমি বলেছিলাম যে এই আবৃতবীজী নগ্নবীজী চ্যাপ্টার থেকে এক্সাম্পলগুলা তোমাদের কিন্তু পড়তে হবে। প্লাস দেখো বৈজ্ঞানিক নাম সহ, খেয়াল করে দেখো বৈজ্ঞানিক নাম সহ যে জিনিসটা। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি অনেক কিছুকে ধরে রেখেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসলে আমি অ্যান্সার করতে পারবো না, এর মধ্যে একটা ছিল বৈজ্ঞানিক নাম। তো তোমরা এভাবে ধরে রাখবা যে কিছু কিছু পোর্শন এরকম থাকবে যে এখান থেকে আমি পারবো না, তো বাকিগুলো থেকে যেন আমি ফুল পারি। সো এভাবে তোমাদেরকে ট্রাই করতে হবে। অরীয় প্রতিসাম্যতা, এইটার কথাও আমি বলে ফেলেছি, এইটা অ্যাকচুয়ালি তোমার পরিফেরা নিডারিয়া, দুইটাতেই তোমার অরীয় প্রতিসাম্যতা হয়। স্কুইড কোন পূর্বভুক্ত? ঠিক আছে। আচ্ছা, গ্লিসান্স ক্যাপসুল, একটু আগে খেয়াল করে দেখো, আমি কিন্তু আবরণের কথা বলেছি, যে আবরণগুলো আসে, এবং এখানে কিন্তু আমরা অলরেডি জানি যে যকৃতের যে আবরণ সেইটাকে বলা হয় গ্লিসান্স ক্যাপসুল।
আচ্ছা, নিপা জিজ্ঞেস করছে আপু আপনার কি লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে? এক্স্যাক্টলি, আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এমবিবিএস ডাক্তার। বোস্তামি কাছিমের বৈজ্ঞানিক নাম, খেয়াল করে দেখো বৈজ্ঞানিক নাম কোটায় তোমরা আরেকটা কমন পাইলা। সরীসৃপ সংক্রান্ত জ্ঞান। আচ্ছা, আমরা যখন কোনো টপিক পড়বো সেই টপিকে ধরো বায়োলজি কাকে বলা হয়, ফিজিওলজি কাকে বলা হয়, প্রত্যেকটা লজি মানে কোন লজিতে কাকে পড়া হয় এটা জানতে হবে আমাদের, ঠিক আছে? ধরো মাইক্রোবায়োলজি কোনটা। আচ্ছা, নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? এটা আমাদের কোন চ্যাপ্টারের প্রশ্ন? এটা আমাদের জুলজি চ্যাপ্টার 4 এর প্রশ্ন। খেয়াল করে দেখো থ্রম্বিন, ফাইব্রিন, থ্রম্বোপ্লাস্টিন এরা সবাই কিন্তু অনুচক্রিকাকে হেল্প করে রক্ত জমাট বাঁধানোর জন্য, তাই না? এরা হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টর। আমরা 1 থেকে 4 ক্লটিং ফ্যাক্টরের নাম তো জানি, তাই না? ফুল, পরে, গ্রুপ করে, তাই না? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। তো এইভাবে আমরা হচ্ছে ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করবো। আর হেপারিনটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে সে হচ্ছে পুলিশের মতো চেক দেয় যে যেন এরা রক্ত জমাট বাঁধাইতে না পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সংখ্যা 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 এরকম অনেক কিছু আসে। আচ্ছা, সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকে? এটা আমরা একদম আমাদের বোটানির 12 নম্বর চ্যাপ্টারে জানি যে সব থেকে নিচে থাকে কে? উৎপাদক। এরপরে থাকে হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক, তাই না? এরপরে থাকে তোমার দ্বিতীয় স্তর, এরপর তৃতীয় স্তর, ঠিক আছে? এবং লাস্টে থাকে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। সেটা সংখ্যার পিরামিডের ক্ষেত্রে হোক, বায়োমাসের ক্ষেত্রে হোক, ভরের ক্ষেত্রে হোক, সব জায়গায়। আচ্ছা, তাহলে সব থেকে বেশি আধিক্য কার থাকে? দেখতেই পাচ্ছ যে এই সংখ্যাটা হচ্ছে তোমার সব থেকে বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, লিথালজিনের প্রভাবে কে কে হয়? করটির সর্ববৃহৎ অস্থির নাম। খেয়াল করে দেখো তোমরা অনেকে হচ্ছে করটি ওয়ার্ডটা দেখবা না, এমনি জানি যে আমাদের ফুল বডির সব থেকে বড় অস্থির নাম হচ্ছে এই যে পায়ের অস্থি, ফিমার, ঠিক আছে? বাট আমরা যদি করটির কথা চিন্তা করি তাহলে হচ্ছে এই যে এইটা ম্যান্ডিবলটা আ আ আ আ করে যেটাকে আমরা নাড়াই, এই ম্যান্ডিবলটা হচ্ছে সব থেকে বড় অস্থি। আচ্ছা, লুটিনাইজিং হরমোন হচ্ছে আমি একটু আগে বলেছিলাম এরা হচ্ছে তোমার যৌন হরমোন, মানে এরা হচ্ছে তোমার পিরিয়ড হওয়া, ওভুলিউশন হওয়া এই কাজগুলোকে কাজ করে। এরপর এইটাও আমি বলেছি তোমাদেরকে এক্সাম্পল পড়তে হবে, কে কোন গোত্র বর্গ পড়তে হবে। হিপনোটক্সিন কোন কোষে দেখা যায়? এটা হাইড্রা থেকে আসছে, তাই না? আমি এটাও কিন্তু কমন, আমি বলেছিলাম যে হাইড্রার যে কোষ স্তরগুলো আছে, কোন কোষ কি ধরনের কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। আমরা জানি হিপনোটক্সিন হচ্ছে তার নিডোসাইটের মধ্যে থাকে, একটা বোতল মানে থলির মধ্যে ভর্তি থাকে, সে তার যখন শিকার যায় তাকে এরকম ঠুসঠুস করে মারতে থাকে। আচ্ছা, এরপর দেখি হিপনোটক্সিন মানবদেহে রক্তরসের হার কত? সো রক্ত থেকে আমি বলেছি যে সংখ্যাগুলো সব জায়গায় সংখ্যা আমাদেরকে জানতে হবে। 55% হচ্ছে আমার রক্ত রস আর 45% হচ্ছে আমার রক্ত কণিকা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলো এই 30-এ কে কত পাইলা? 30-এ কে কত পাইলা? এইবার এটা বলার পর এখন তোমাদের সাথে আমার ফাইট চলবে। আমি হচ্ছে 2017-18 সেশনে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেই এবং আমার এই বায়োলজিতে 30-এর মধ্যে আমি পেয়েছিলাম 27.5। আমার 28টা সঠিক হয়েছিল আর 2টা ভুল হয়েছিল, ঠিক আছে? এইবার তোমরা আমাকে দেখি কে কে আমার সাথে ফাইট করতে পারো, যে কে কে আমার থেকে বেশি নাম্বার তুলতে পারো, তাদেরকে বলতে পারি যে তোমরা চান্স পাবা, আর বাকিদেরটা গ্যারান্টি দিতে পারছি না। স্টার্ট। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? এই সবাই রেডি তো? এটা কিন্তু বিজ্ঞানী কোটায় কমন, আমি একটা অ্যান্সারও দিব না, এটা হচ্ছে তোমার বিজ্ঞানী কোটায় কমন। আমরা জানি যে বিজ্ঞানীদের নাম আমাদেরকে জানতে হবে যে কোন বিজ্ঞানী কি করেছেন।
পরের কোশ্চেন, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব। এই আমি বলেছি সংখ্যা আসে, সংখ্যা কোটায় এটা কমন। ডাবল হেলিক্সের খেয়াল করে এখানে দুই ধরনের সংখ্যা, একটা হচ্ছে এইটা, একটা মধ্যবর্তী দূরত্ব 2, একটা পূর্ণ প্যাচের মধ্যে হচ্ছে 34, আর এখানে যে 10টা সিঁড়ি এখানে হচ্ছে 3.4। সো এইভাবে তোমাদেরকে খেয়াল করতে হবে। ন্যানোমিটার হইলে এক হিসাব, আর অ্যাংস্ট্রমে হিসাব করলে হচ্ছে তোমার মানে ধরো 20 হইতো, 20 অ্যাংস্ট্রম, আর এখানে হলে হয়তো 34 অ্যাংস্ট্রম, আর যদি ন্যানোমিটারে হিসাব করো তাহলে হচ্ছে 2 ন্যানোমিটার। এরপরে এখানে হচ্ছে তোমার 3.4 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, এই তিনটা সংখ্যা মাথায় রাখতে হবে। দাঁত রোগের জন্য দায়ী রোগ কোটায় এটাও কমন, তাই না? ট্রাইকোফাইটন। রেনডিয়ার মস নামে পরিচিত, আমি কিন্তু বলেছি প্রত্যেকের স্পেশাল নাম, স্পেশাল নাম কোটায় এটা কমন, তাই না? আচ্ছা, র্যামেন্টাম থাকে, গঠন পড়তে বলেছি, গঠন কোটায় এইটা কমন। ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে। আমি তোমাদেরকে বলেছি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক প্রত্যেকের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু পড়তে হবে। আচ্ছা, স্নেহা বলছে 30-এ 15 পেয়েছে, তার মানে এতক্ষণও এত ভালো মার্কস পাইলেও কিন্তু এখনো ভালো পাইলো না। আচ্ছা, ইকোলাই মানে, আচ্ছা আমি একটা শর্টকাট বলি, যখন কোনো কিছু তোমরা পারবা না ইকোলাইকে দেখলে তাকে দাগাই দিবা, কারণ ইকোলাই অনেক কাজ করেছে। আচ্ছা, পার্সেন্টেজ এটাও তোমার সংখ্যা কোটায় কমন। খেয়াল আমি একটু বলে ফেলি, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক, দুইটা জীব পরস্পর একটা মিথজীবিতা তৈরি করে। এর মধ্যে শৈবাল হচ্ছে কাজের লোক হিসেবে কাজ করে, সব কাজ সে করে, বাট চিল করে হচ্ছে ছত্রাক। শৈবালের পার্সেন্টেজ হচ্ছে মাত্র 5 থেকে 10%। আচ্ছা, ইনসিটু কি? আমাদের এখানে দুই ধরনের সংরক্ষণ আছে। ইনসিটু মানে সে যেই জায়গায় আছে ওইখানে তাকে সংরক্ষণ করা হবে, এক্সিটু হচ্ছে তাকে তুলে নিয়ে এসে সংরক্ষণ করা হবে। তাহলে খেয়াল করো, এই যে উদ্ভিদ উদ্যান আমরা বাইরে থেকে উদ্ভিদ এনে লাগাই রাখি, বীজ ব্যাংক বাইরে থেকে কালেক্ট করি, চিড়িয়াখানা বাইরে থেকে কালেক্ট করি, অভয়ারণ্য হচ্ছে তাদেরকে তাদের পরিবেশে টিকায় রাখতে হেল্প করি। ঠিক আছে? সিনোসাইটিক শৈবাল, সিনোসাইটিক মানে যে শৈবালের মধ্যে হচ্ছে অনেকগুলো এরকম নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় সিনোসাইটিক। আরএনএ ভাইরাস, আমি অলরেডি বলেছি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমাদেরকে ক্লাসিফিকেশন জানতে হবে, এক্সাম্পলগুলা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, ডিপ্লয়েড পার্থোজেনেসিস, এটাও ইয়া থেকে আসছে। হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল, এটা একটু বলে রাখি, দুই ধরনের সেন্ট্রিক হয়, যদি মাঝখানে জাইলেম বা H2O হয় সেটাকে বলা হয় হ্যাড্রো, আর যদি মাঝখানে ফ্লোয়েম বা ফ্লোয়েম হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে লেপ্টো, এবং এগুলোর এক্সাম্পল জানতে হয়। শুক্রাণু সর্ববৃহৎ, সাইকাসে শুক্রাণু সর্ববৃহৎ, এটা অনেকবার আসে। অপ্রোটিনীয় অ্যামাইনো অ্যাসিড, এটা একটু বলে ফেলি, নর্মালি ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করে, বাট কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এমন আছে যে যারা প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, যেমন অর্নিথিনে ইউরিয়া তৈরি করে। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়া? আমরা জানি যে কোনো কিছু দ্বিস্তরীয় আবরণের মাধ্যমে প্রোটিন মাঝখানে থাকে লিপিড। সিলোম এবং হিমোসিল, এটা হচ্ছে তোমার ফাঁকা জায়গা। ঠিক আছে? সিউডোসিলেমেট, এটা তো একেবারেই কমন। সিউডোসিলেমেটটা আমি মনে হয় প্রথম দিকেই ক্লাসেই পড়াই দিয়েছি। নেমাটোডা হচ্ছে তোমার সিউডোসিলোমেট। আচ্ছা, কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? আমি মাছের ব্যাপারটাও বলেছি পার্থক্য করে পড়তে। এপিডার্মাল আইস, আমি বলেছি আইসের কথা, লেজের কথা, এটাও কিন্তু কমন পড়েছে। আচ্ছা, সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় অবস্থান করে? তাই না, এটা আমার হার্ট, এই যে এই বরাবর হচ্ছে আমার এস এর নোডটা অবস্থান করে, এই বরাবর এবি নোড, এই বরাবর ব্রাঞ্চগুলা, এবং এখানে হচ্ছে আমার পারকিনসি ফাইবার অবস্থান করে। ঠিক আছে? জিহ্বা নাড়াতে সাহায্য করে। আচ্ছা, আমাদের 12 জোড়া স্নায়ু জানতে হবে। প্রথম জোড়া কোনটা, দ্বিতীয় জোড়া কোনটা, তৃতীয় জোড়া কোনটা, কোনটা সংবেদী, কোনটা মিক্সড, কোনটার কি কাজ। আমরা একটা ছন্দ পড়তাম, ওগো অপু ওঠো তামাক টিকা আনো, ফেলে আনো হুক্কা ভরে আনো জল। ঠিক আছে? আচ্ছা,
এটা হচ্ছে তোমার ইয়া থেকে আসছে, কর্তনে ব্যবহার করা হয় ম্যান্ডিবল। আবরণ, আবরণটাও আমাদের কমন পড়ে গেছে। পাকস্থলীর কাজ, এটা কাজ কোটায় কমন পড়েছে। প্যারাইটাল সেল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। শীতের পাখির অভিপ্রয়াণ হচ্ছে তার সহজাত কাজ, মানে সে যে পাখিটাই শীতার থাকুক, তাকে তার বাপ মা শিখাক আর না শিখাক, সে কই চলে যাবে, সে উড়ে উড়ে মাইগ্রেশন করবে। আচ্ছা, এই যে দেখো দৈর্ঘ্যটাও কিন্তু তোমার কমন পড়ে গেছে, তাই না? এই যে প্রতি সিঁড়ির মধ্যে দৈর্ঘ্য কত, তোমরা অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটার কোটাটা খেয়াল করবা। গ্লুকোনিওজেনেসিস খেয়াল করো, নিও মানে নন কার্বোহাইড্রেট উৎস থেকে তুমি নতুন করে গ্লুকোজ তৈরি করবা, নন কার্বোহাইড্রেট উৎস থেকে। আচ্ছা, এটা কোথায় বৈশিষ্ট্য, এটা কোথায়? আচ্ছা, তো এখন আমাকে বলো কার কত মার্ক হলো? 30-এ কে কত পেয়েছো একটু জানতে চাই। 30-এ কার মার্কস কত একটু দেখতে চাই, কার মার্কস কত? আচ্ছা, সো আমরা এতক্ষণ দেখে ফেললাম, আরেকটা প্রশ্ন সলভ করি। কোনটা কমন কোনটা আনকমন খেয়াল করো। কোষ বিভাজনের কোন ধাপে কি ঘটে, এটা আমাদের কমন প্রশ্ন। রোগ, রোগ কটাই কমন। আচ্ছা, আমরা যখন একটা রোগ পড়ব, সেই রোগের ক্ষেত্রে মানে অণুজীবটা পড়বো, যে কোন অণুজীবের কারণে রোগটা হচ্ছে, রোগটার লক্ষণ কি, রোগটার প্রতিকার কি, ঠিক আছে, এই কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। আচ্ছা, কোন প্রকার আক্রমণ, এটা বিটি তাই না, ব্যাসিলাস থুরিনজিয়ানসিস। আচ্ছা, কোন পদ্ধতিতে রোগমুক্ত, খেয়াল করে দেখো মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু, মানে ভাজক টিস্যু। তো সেই যেহেতু বেবি আছে, বেবিকে যদি তোমরা চাষ করো তাইলে হচ্ছে তোমার রোগমুক্ত পাবা। আচ্ছা, এক্সাম্পল বৈজ্ঞানিক নাম C4 এর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি C4 উদ্ভিদ, আমরা জানি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কারণ এখানে কার্বন সংখ্যা 4। এই যে দেখো আমি এটা বলেছি কমন আসছে। শ্বেতসার জাতীয়, আমরা জানি যে উদ্ভিদে লিউকোপ্লাস্ট 3 ধরনের হয়, তাই না, প্রোটিন সঞ্চয়ী, কার্বোহাইড্রেট সঞ্চয়ী এবং শ্বেতসার সঞ্চয়ী। অবস্থান কমন পড়লো। পাটেরাস কোন জাতীয় টুসি, এটা তো একটু আগে আমরা সলভ করেছিলাম তাই না, ফ্লোয়েম ফাইবার বা সেকেন্ডারি ফ্লোয়েম। কে কোত্থেকে আসে? আচ্ছা, নালিকা নিউক্লিয়াস কখন উৎপন্ন হয়, আমরা যখন এরকম দেখি এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার উদ্ভিদে যখন ইয়াতে পড়ে, গর্ভামণ্ডের গর্ভ, এটা হচ্ছে তোমার ডিম্বক, এখানে পড়ে এই জায়গা থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমার পুংগ্যামিটের পরিস্ফুটনের সময়। এক্সাম্পল শেষ। এবার আপুকে একটু বলো, তোমরা যে এতক্ষণ পর্যন্ত সলভ করলা, তোমাদের কে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? আমি একটু বলি, আমার কাছে মনে হয়েছে 78 মানে 75% যদি নাম্বার না পাও, এটা কিন্তু অনেক কম। মানে তোমাদের পরীক্ষার যে কোনো ক্ষেত্রে, মানে তোমরা টের পেয়েছো কিনা জানি না, যে তোমরা অনেকেই কিন্তু অনেক সহজ সহজ প্রশ্ন ভুল করেছো, বাট তোমাদের যদি একটা সহজ গাইডলাইন থাকতো যে কোন টাইপের প্রশ্ন পড়তে হয়, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, তোমরা কিন্তু আরো সহজে, বা আমার কাছে মনে হয় তোমরা যদি একটু প্যাটার্ন ধরে পড়ো, কোত্থেকে প্রশ্ন আসে এইটা ধরে পড়ো, তোমাদের কিন্তু বেসিক, মানে বেসিক না অ্যাকচুয়ালি, তোমাদের হচ্ছে হয়ে যায়, মানে প্রশ্ন সলভটা ইজি হয়, তোমরা পরীক্ষা দিতে ভয় পাবা না, ঠিক আছে? আচ্ছা, আমাকে এখন বলো যে এই ক্লাসটা করে তোমাদের রিয়ালাইজেশনটা কি? তোমরা কি একটা রিয়েলিটি চেক পেয়েছো যে আমরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টকে হচ্ছে যত সহজই ভাবি না কেন, প্রশ্ন যখন চোখের সামনে আসে ওইটা আমাদের কাছে আসলেই অনেক কঠিন মনে হয়? দেখি বলো তো, তোমরা কেউ কি এই রিয়েলিটি চেকটা পেয়েছো? আমার আজকের টাস্কে কিন্তু ছিল এইটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডমিশন টেস্টটা অ্যাকচুয়ালি একটা বড় জার্নি। এখানে যখন তোমরা ক্লাসগুলো করতে
চাও, তোমাদের একজন সিনিয়রের গাইডলাইন, ভাইয়াপুদের গাইডলাইন লাগে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একদম ধরে 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 হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। সো তোমরা কেউ যদি মনে করো যে আমাদের 10ms থেকে তোমরা এই হেল্পটাই গাইডলাইনটা চাও, তাহলে আমাদের যে কোর্সটা আছে সেখানে ভর্তি হতে পারো, এবং আমাদের প্রোমো কোডটা হচ্ছে DUE2024, এটাও তোমরা ইউজ করে একটা ছোট্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে, সো আশা করি সবার যে আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু বায়োলজি কিভাবে পড়তে হবে অ্যাডমিশনের জন্য। অনেক আমি যখন স্টুডেন্ট ছিলাম, ভাইয়ারা দেখাইতো, কোচিংয়ে যাইতাম, ওনারা বলতো যে এইটা এই লাইনটা দাগাও, এই লাইনটা দাগাও, বাট কিভাবে পড়তে হবে ওই গাইডলাইন কিন্তু আমি কখনো পাই নাই। বাট সামহাও আমার কাছে মনে হয়েছে যে একটা চ্যাপ্টার, সেটা পুরান হোক আর নতুন হোক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়বা, রিডিং পড়ার পর নিজে একটা মার্কার নিবা, সেটা নিয়ে হচ্ছে তুমি দাগাবা, দাগানোর পরে হচ্ছে তুমি ভাইয়ার দাগানো আর নিজের দাগানো দুইটা কম্পেয়ার করবা, এভাবে কম্পেয়ার করে করে হচ্ছে পড়ে এরপর হচ্ছে বারবার বারবার কোয়েশ্চেন সলভ করবা। ঠিক আছে, সো এই হচ্ছে আমার কাছে মনে হয়েছে তোমাদের আমার পক্ষ থেকে যতটুকু পসিবল হেল্প করার চেষ্টা করেছি। আশা করি তোমরা যেখানেই পড়ো, আমাদের 10ms থাকো আর যেখানেই পড়ো, ভালো মতো পড়াশোনা করবা, সবাইকে সবার স্বপ্নের জায়গায় দেখব, এই প্রত্যাশা ব্যক্ত করে হচ্ছে আমি এই ক্লাসটা এখানে শেষ করছি। ঠিক আছে, সবাই কেমন ক্লাস লেগেছে জানিয়ে দিবা, ফ্রেন্ডদেরকেও ভিডিওটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ সবাইকে।